আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লুকিং ফর এগ্রি সিরিজের আমার পার্টে। এবং আমি আমার প্রথম লেকচারে মানে 2025-26 সেশনের লুকিং ফর এগ্রি সিরিজের প্রথম চ্যাপ্টারটা আমি নিচ্ছি আজকে, গুণগত রসায়ন। ঠিক আছে, তো ফার্স্টে বলে রাখি, এই পুরো ক্লাসটা যে করতে পারবা, যেহেতু আমরা রেকর্ড আকারে দিচ্ছি এই সিরিজটা, পুরো ক্লাসটা যে কমপ্লিট করতে পারবা তার এগ্রির জন্য মোর দেন 90% প্রিপারেশন ওই চ্যাপ্টারের উপর কমপ্লিট হয়ে যাবে। এবং এই সিরিজটাতে মেইনলি কি থাকে, কৃষিগুচ্ছের প্রিভিয়াস সকল কোয়েশ্চান মানে 19-20 সেশন থেকে 24-25 সেশন পর্যন্ত থাকবে। বাকৃবির কোয়েশ্চান, শেকৃবি, সিলেট কৃষি, সিভাসো এবং কি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এই কোয়েশ্চানগুলো অ্যানালাইসিস করা হবে। একটা কোয়েশ্চান নিয়ে সেটার আঙ্গিকে ওই টাইপটা তোমাদেরকে ক্লিয়ার করানো হবে। সো এটা ভরসা রাখতে পারো, ইনশাল্লাহ তুমি 90%-এর উপর এখানে মানে ওই চ্যাপ্টারের উপর প্রিপারেশন ধরো কমপ্লিট হয়ে যাবে। 100% তো আসলে ভবিষ্যৎটা তো আর বলা যায় না, তাই না? সো খুবই ইফেক্টিভ একটা সিরিজ হতে যাচ্ছে এবং এই সিরিজে এইবারে আমার এটা প্রথম ভিডিও। যারা আমাকে চেনো তারা তো অলরেডি আমার কোনো না কোনো ক্লাস করে আসছো, আর যারা চেনো না তাদেরকে একটু পরিচয়টা দিই। আমি বায়েজিদ বুস্তামি, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এবং তোমাদের আগে আমি আরো 2022-23, 2023-24, 2024-25 এই 3টা সেশনকে এগ্রির জন্য শুধু পড়িয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা গুণগত রসায়নটা শুরু করি। একদম মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। আর এখানে একটু বলে রাখি, আমাদের একদম পূর্ণাঙ্গ একটা কোর্স থাকে। আমাদের বিগত 2 বছর যাবত কৃষিগুচ্ছের একটা পূর্ণাঙ্গ কোর্স ছিল, এইটা আমরা এবার ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, রিস্টার্ট 3.0 এই কোর্সটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। 1 তারিখ থেকে ক্লাস শুরু। সো কোর্সটাতে যুক্ত হইতে জাস্ট ভিডিওর কমেন্টটা চেক করো, তোমরা এনরোলটা করে রাখতে পারবে। 1 তারিখ থেকে একদম ফুল প্রিপারেশন এখানে কমপ্লিট হবে, ক্লাস, এক্সাম সবকিছু তোমরা এই কোর্সটাতে পাবা, একদম একটা পেইড কোর্সের মতো। যেটা আমরা 24-25 সেশনে এই কোর্সের ফি ছিল হচ্ছে আমাদের 2499 টাকা। ওকে, চলো আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চন দেখো, এটা কোথায় আসছে, এগ্রি 24-25 সেশনের কোয়েশ্চন। তো কোয়েশ্চনে কি বলা আছে যে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এরূপ, মানে একটা ইলেকট্রন বিন্যাস এখানে আমাদেরকে দেওয়া আছে। ওকে, একটা ইলেকট্রন বিন্যাস আমাদেরকে এখানে দেওয়া আছে কি 1s2 2s2 2p6 3s2 3p6। ওকে, তো নিষ্ক্রিয় গ্যাস বলছে, তো নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি জানি আমরা, দেখো আমি একটু এক্সপ্লেইন করি। হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং ফাইনাল হচ্ছে তোমার কি, ধরো আমরা জ্যাননকে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2। নিয়নের কত, 10 পারমাণবিক সংখ্যা জানতে হবে। আর্গনের কত, 18। তারপর ক্রিপ্টনের কত, 36 এবং জ্যাননের কত তোমার 54। ঠিক আছে, আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে কি রেডন। তো রেডনের কত, 86। ওকে, এখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তো নরমালি আমরা জানি কত, তোমার 1s2, তাই না? আচ্ছা, নিয়নের কত, লাস্টে হচ্ছে তোমার কি 2s2 এবং কি 2p6। আর্গনের কত, 3s2 3p6। তারপর ক্রিপ্টনের কত, 4s2 4p6। জ্যাননের কত, 5s2 and 5p6 এবং ফাইনালি রেডনের কত হচ্ছে 6s2 এবং 6p6। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমাদের চাচ্ছে কি লাস্টে 3s2 3p6 থাকবে। 3s2 3p6 কার ক্ষেত্রে আসছে, আমাদের এখানে আর্গনের ক্ষেত্রে আসছে। আমাদের অ্যান্সার কি আর্গন। ওকে, সো নিষ্ক্রিয় গ্যাসগুলো সম্পর্কে জানবা। নিষ্ক্রিয় গ্যাস যেগুলোর যোজনী কত হচ্ছে 0 এবং এগুলো সচরাচর কারোর সাথে বিক্রিয়া করে না, তবে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি জ্যানন। জ্যাননটা কার সাথে বিক্রিয়া করে, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, জ্যানন F2, জ্যানন F4, জ্যানন F6। একটু সংকরানটা দেখে রাখো, আমি আবার তোমার ধরো ক্লাস শুরু করলে অনেক কিছু বলে দিই আর কি, একটা আঙ্গিকে। sp3d এটা সংকরণ কত, sp3d2 এবং এটা কত, sp3d3। তো এই সংকরণটা তুমি একটু রেখে দিবা। এটা হচ্ছে আমাদের মূলত মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ওই চ্যাপ্টার আমরা কমপ্লিট করি। সো মোটামুটি এই জিনিসগুলো জাস্ট মনে রাখবা, তাহলে তোমাদের হয়ে গেছে। এবং আরেকটা জিনিস একটু বলে দেই, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে আর্গনটা হচ্ছে কি পরিবেশে সব থেকে বেশি থাকে। এইটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পরিবেশে বলতে কি বায়ুতে, পরিবেশে বলতে এটা বায়ুতে সব থেকে বেশি, বায়ুতে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস কোনটা, আর্গন। ঠিক আছে, 0.93%। ওকে, পার্সেন্টটা মনে রাখলাম। তো ওভারঅল আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন এখানে ক্লিয়ার। নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ওই চ্যাপ্টারে গেলে আমরা আরো ডিটেলসে ওখানে আলোচনা করব, এখানে আমরা ডিটেলসে না যাই, কারণ ডিটেলসে গেলে অনেক ইনফো দিতে হবে। এর পরবর্তী যে টাইপটা আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এটা, বাট ইজি। খেয়াল করে দেখো, কার্বনেটের মোট ইলেকট্রন সংখ্যা কত। ওকে, আচ্ছা, এখানে কি আছে দেখো তো দেখি, এখানে আছে CO3 2-। ওকে, সো আমরা একটু ইলেকট্রন সংখ্যাটা হিসাব করতে যাই এখান থেকে। দেখো, তো ইলেকট্রন সংখ্যা হিসাব করলে কার্বনের ইলেকট্রন কয়টা আছে, 6টা।
অক্সিজেনে কয়টা থাকে 8টা, অক্সিজেন কয়টা আছে 3টা, মাইনাস আমরা কি দিব চার্জ দিব -2, ঠিক আছে 6 প্লাস 3 8 এ 24 মাইনাস আমাদের প্লাস কত আসছে 2, তাহলে আমাদের আলটিমেটলি কত আসতেছে এখানে 24 আছে 30 32, 32 কোথায় আছে এই যে আমাদের 32 আছে এখানে। সো এটা আসছে কত সেশনে, এটা 24-25 সেশনে এগ্রিতে আসছে। ওকে সলভ। তো এটা খুবই ইজি কোশ্চেন ছিল, কিন্তু আমি এখান থেকে একটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে। তুমি একটা পরমাণুকে কিভাবে চিনবা, দেখো একটা পরমাণু যদি আমরা এক্স ধরি তাহলে আমরা মনে রাখবো এখান থেকে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এইটার বাম পাশের উপরে থাকবে হচ্ছে তোমার কি ভর সংখ্যা, নিচে থাকবে হচ্ছে তোমার কি প্রোটন সংখ্যা, ঠিক আছে এইখানে থাকবে হচ্ছে তোমার চার্জ, আর এইখানে থাকবে কি একটা অণুতে পরমাণু সংখ্যা, ঠিক আছে একটা অণুতে পরমাণু সংখ্যা, এই জিনিসগুলো এখানে বিদ্যমান থাকে। আমরা কি জানি যে ভর ইকুয়াল হচ্ছে তোমার প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ওকে, তারপর ইলেকট্রন সংখ্যা ইকুয়াল কি, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল কি প্রোটন সংখ্যা, তারপর কি মাইনাস চার্জ, প্রোটন সংখ্যা মাইনাস চার্জ, ঠিক আছে সেটা নেগেটিভ চার্জ থাকুক পজিটিভ চার্জ থাকুক বসাবা, অথবা চার্জ যদি নাও থাকে তাহলে 0 বসায় দিবা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা, এইটা মনে রাখবা এন্ড ফাইনালি এই জিনিসটা মনে রাখবা, তাহলে একটা পরমাণুকে তুমি ইজিলি চিনতে পারবা। এই টাইপটা একদম ক্লিয়ার। ওকে দেখো এটা এগ্রি 24-25 কোশ্চেন, তাহলে এগ্রি 24-25 আমরা অলরেডি 2টা দেখলাম। এখন আসো 24-25 টোটাল 3টা কোশ্চেন আসছিল, এই কোশ্চেনটা একটু খেয়াল করো। এটা মুখস্থ টাইপের কোশ্চেন, বাট আমরা একটু সহজে চেষ্টা করব পড়ার জন্য, যদিও এটা মুখস্থ করতে হয়, মুখস্থ ছাড়া আসলে আহামরি মনে রাখার কোনো ট্রিক্স নাই। দেখো কি বলছে যে চিকিৎসা ক্ষেত্রে তোমার লাইট থেরাপি, কি বলছে লাইট থেরাপির জন্য কত তরঙ্গের রশ্মি ব্যবহার করা হচ্ছে। তো এই জিনিসগুলো মূলত হচ্ছে কি ইউভি রশ্মির ব্যবহার। দেখো এখন ইউভি রশ্মির ব্যবহার যখন আমরা পড়তে যাব তখন আমরা কি করব, দেখো এখানে সবগুলো ইউভি রশ্মির বিভিন্ন ব্যবহার যেগুলো আছে সবগুলো আমার এখানে উল্লেখ করা আছে। দেখো ফার্স্টে আসো ইউভি ফটো ইলেকট্রন, ওকে সো এইটা আমি একটু বাদ দিলাম। এরপর আসো ইউভি আইডি লেভেল ট্র্যাকিং, এইটা একটু বাদ দিলাম, আমরা একটু পরে আসতেছি। আচ্ছা এখানে আসো অপটিক্যাল সেন্সর রূপে। দেখো অপটিক্যাল যে শব্দটা আছে এখানে কয়টা তোমার অক্ষর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে 5টা। এখানে দেখো এই দুইটাকে বিয়োগ করলে কত আসে 5, এই দুইটাকে যোগ করলে কত আসে 5, তার মানে কি 5 5 মিলছে, তাহলে আমরা বলতে পারি কি অপটিক্যাল সেন্সর রূপে। জীবাণুনাশক রূপে এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই করো, 8 থেকে 2 বাদ দিলে কত 6, 4 আর 2 6, তাহলে জীবাণুনাশক 1 2 3 4 5 6 মিলছে 6। আচ্ছা এইটাতে আসো ড্রাগ শনাক্তকরণে, ড্রাগ কয়টা আছে 1টা 2টা অক্ষর আছে, তাহলে এই যে প্রথমে 2টা, তারপর ইংলিশে ড্রাগ লিখলে 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা মিলছে, মানে এইভাবে একটু মিলাই নিতে হয় আর কি প্রোটিন অ্যানালাইসিস রূপে। দেখো এই দুইটা যদি যোগ করি 6 আর 3 9, এই দুটো যদি যোগ করি 7 আর 2 9, তার মানে এখানে আমরা 9 কিছু পাবো। তাহলে প্রোটিন অ্যানালাইসিস হিসাব করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এইখানেও 9 এখানেও 9 মিলছে, তাহলে প্রোটিন অ্যানালাইসিসটা কি এটা হবে 270 থেকে 360। কোষ বা সেল এর মেডিকেল ইমেজিং, দেখো তাহলে কোষ কয়টা 2টা, সেল কয়টা 4টা, মিলছে 2টা 4টা মিলছে। আচ্ছা এখন আসো আমরা কি বলছি এরপরে মেডিকেল ইমেজিং, তাহলে মেডিকেল ইমেজিং দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মিলছে 8টা। তো একটু এইভাবে মানে এগুলো আসলে তুমি যদি চিন্তা করো ভাই এগুলো তো মানে ট্রিক্স মনে রাখতে গেলেই আমার অনেক প্যারা হয়ে যাবে, মানে ব্যাপারটা হচ্ছে কি এগুলো অভ্যাসের উপরে, মানে তুমি এতগুলো রেঞ্জ এগুলো আসলে মুখস্থ করতে পারবা, বাট মাঝে মাঝে সে প্যাচ লাগায়, মানে তোমার মুখস্থ থাকবে বাট হয় না যে একটার মধ্যে আরেকটা হয়ে মানে উল্টাপাল্টা লেগে যায়, ওই জায়গাতে তুমি মূলত ট্রিক্স গুলো ইউজ করতে পারো। মানে তুমি যখন রেগুলার অভ্যাসের মধ্যে রাখবো তখন এগুলো তোমার কাছে মনে থাকবে, যেমনটা আমার কাছে মনে থাকতেছে। এখন আসো চিকিৎসা ক্ষেত্রে বা লাইট থেরাপি, তাহলে লাইট থেরাপি দেখো এইটুকু হিসাব করো, লাইট কয়টা 3টা, থেরাপি কয়টা অক্ষর 3টা অক্ষর, তাহলে দেখো এই যে 3টা এই যে 3টা মিলছে লাইট থেরাপি। ইউভি ফটো ইলেকট্রন এটা একটু মুখস্থ করবা 30 থেকে 200 এগুলো কম আসে। ইউভি আইডি লেভেল ট্র্যাকিং, ইউভি আইডি কি বলছে লেভেল ট্র্যাকিং বলছে, তো এইটা হচ্ছে কি তোমাদেরকে একটু জাস্ট মুখস্থ করে নিতে হবে, অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে দেখো এখানে ইউভি কয়টা 2টা, আইডি কয়টা 2টা মিলছে, লেভেল কয়টা 3টা, ট্র্যাকিং কয়টা 3টা, মানে মোটামুটি মিলতেছে। অথবা তুমি উপরে 2টা মুখস্থ রেখে নিচের যে তোমার 5টা আছে বা এই 5টা বা 6টা আছে এই 6টাকে তুমি একটু ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো। ওকে এখন আসলে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি কি বলছিলাম, এই যে লাইট এখানে কয়টা 3টা, থেরাপি 3টা,
তাহলে 3 3 কোথায় আছে? এই যে 3, এই যে 3 হয়ে গেল। ওকে, 24-25 সেশন আসছিল। তো এগুলা মানে মুখস্থ করার থেকে আমি মনে করি এই ট্রিক্স গুলো একটু জাস্ট প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য ভালো হবে। মানে কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো, তো এটা হচ্ছে কি মানে কানা মামা আর কি। অর্থাৎ তুমি মুখস্থ করতে গেলে অনেক প্রেশার হবে, তার থেকে একটু যা সহজ কর, আহামরি সহজ হয় না এটা। ওকে, পরের কোয়েশ্চেন আসো। এটা কোথায় আসছে? তোমার এগ্রি 23-24 সেশনে। তাহলে আমরা 24-25 আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন কি বলছে, নিচের কোন উপস্তরটির শক্তি সবচেয়ে বেশি? ওকে, শক্তি নির্ণয় মানে একটা উপস্তরের শক্তি নির্ণয়ের জন্য যে সূত্র আছে এটাকে বলা হয় কি মূলত বাড়ির সূত্র, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু মনে রাখবো যে এখানে উপস্তরের শক্তি, উপস্তরের শক্তি, উপস্তরের শক্তি নির্ণয় করতে গেলে যে সূত্রটা সেটা হচ্ছে কি n প্লাস l। n মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, l মানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, আমরা যদি এখানে 5p এর কথা হিসাব করি, ধরো 5p, তো এখানে কি মনে রাখবো আমরা? এখানে 5 যেটা আছে এটা হচ্ছে কি n, আর p যেটা আছে এটা কি l। তাহলে l এর ভ্যালুগুলো আমরা কি দিয়ে মনে রাখতে পারি? দেখো, মনে রাখবা আমাদের টোটাল 4টা ই পাই, উপশক্তি স্তর পাই, s p d f। তাহলে আমরা মনে রাখবো l এর মানগুলো। দেখো, l এর মান মনে রাখবো হচ্ছে s এর জন্য l এর মান কত? 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। একটু আকৃতি দেখি, এটা কি আকার? বৃত্তাকার বা গোলাকার। ওকে, তারপর দেখো p, এটা কি আকার? ডাম্বেল। এরপর আসো d, d কি আকার? এটা হচ্ছে কি ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। এবং f কি আকৃতির? জটিল আকার। ওকে, সো এই হচ্ছে কি আমরা আকৃতিটাও দেখলাম। আমরা একটু অরবিটাল সংখ্যাও দেখে ফেলি। তো অরবিটাল সংখ্যা যে এগুলোতে আসলে অরবিটাল কয়টা থাকতেছে, তো সেটা আমরা একটু হিসাব করে ফেলি, যেহেতু আমরা টপিকটা এখানে পুরোটা পেয়ে গেছি। তাহলে এস এর অরবিটাল কয়টা থাকবে? একটা। পি এর অরবিটাল কয়টা থাকবে? দুইটা। ডি এর কয়টা থাকবে? তিনটা। এবং এফ এর কয়টা থাকবে? পাঁচটা। আর ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বললে ম্যাক্সিমাম ইলেকট্রন মানে কি অরবিটালে দ্বিগুণ থাকবে। তাহলে আমাদের এখানে ইলেকট্রন কয়টা? 2 একে 2, 2 দুগুণে 4, তারপর 3 দুগুণে 6, 5 দুগুণে 10টা। ক্লিয়ার? সো আমরা মোটামুটি এখানে ক্লিয়ার করে ফেলছি। এখন দেখো 5p এর জন্য আমাদের কি আসবে এখানে? 5p। ফার্স্টে আমরা 5p এর নির্ণয় করি। তাহলে 5p এর জন্য n এর মান কত? 5 প্লাস l এর মান কত আসছে? 1। তাহলে কত আসছে? 6। অপশন বি তে কি আছে আমাদের? 4d। তাহলে 4d টা আমরা নির্ণয় করি, 4 প্লাস কত? 2 ইকুয়াল কত? 6। এরপর আসো 6s, তাহলে কি আসবে? 6 প্লাস 0 কত আসছে? 6। এবং ফাইনালে আসে কি তোমার 4f। তাহলে 4f মানে কি তোমার দেখো 4 প্লাস 3 ইকুয়াল কত? 7 আসছে। শক্তি সবচেয়ে বেশি এই যে 4f। ঠিক আছে, কি আসছে আমাদের? 4f আসছে। তো আশা রাখি তোমরা এই জিনিসটা বুঝছো। এটাকে বলা হচ্ছে কি বাড়ির সূত্র। এবং এই সূত্রটা দিয়ে মূলত আউফবাউ নীতিতে বলা হয় যে একটা অরবিটাল ইলেকট্রন অলওয়েজ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। এটাই মূলত এই জায়গা থেকে মূলত আমরা নির্ণয় করি আর কি। ওকে, তো আশা রাখি তোমরা শক্তিগুলো নির্ণয় করতে পারবা। একই সাথে এসপিডিএফ যা কিছু আছে তা কিছু তোমরা এখান থেকে পারবা ইনশাল্লাহ। পরবর্তী কোশ্চেনে চলো আমাদের, যে 5 নাম্বার কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনটা 23-24 সেশনে আসছিল না, 22-23 সেশনে, সরি 22-23 সেশনে। খুবই কঠিন কোশ্চেন ছিল ওই সেশনে। ওকে, খেয়াল করো, কোনটি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হলুদ অধক্ষেপ দেয়? আচ্ছা, তো এটা নিয়ে একটু কনফিউশন স্টুডেন্টদের মধ্যে থাকে। ওকে, জাস্ট কিভাবে আসলে এটা বের করব। কথা হচ্ছে এখানে যেটা প্রপারলি দ্রবীভূত হবে, তাহলে অধক্ষেপ কে দিবে? দেখো, অধক্ষেপ কে দিবে? যেটা প্রপারলি দ্রবীভূত হবে সে কি কখনো অধক্ষেপ দিবে? দিবে না। যেটা দ্রবীভূত হবে না সেটাই মূলত কিন্তু অধক্ষেপ দেয়, বা যেটা হালকা দ্রবীভূত হয় সেটাই কি হালকা অধক্ষেপ দিবে। এখন তুমি যখন বর্ণ নির্ণয়ের কথা বলবা তখন তুমি মূলত কিন্তু অধক্ষেপ থেকে বর্ণটা পাবা। এই যে হলুদ বর্ণ অধক্ষেপ বলছে, তাই না? তাহলে এখানে কি অধক্ষেপ থেকে পাওয়া লাগবে। তাহলে আমাকে দেখতে হবে অধক্ষেপ কে দিবে। মনে রাখবে এখান থেকে যে হচ্ছে তোমার কি দ্রবীভূত হয়, যে হচ্ছে প্রপারলি দ্রবীভূত হয় সে কি করে না? অধক্ষেপ দেয় না। সে তো অলরেডি কি হবে? যৌগ তৈরি করে ফেলছে, তাই না? দেয় না, এইটা একটু মনে রাখবা। এরপর যে হচ্ছে কি অদ্রবণীয়, যে দ্রবীভূত হবে না সেই মূলত কি করে? অধক্ষেপ দেয়। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোনটা দ্রবীভূত হচ্ছে আর কোনটা দ্রবীভূত হচ্ছে না? তো এটার জন্য তোমরা দুইটা কনসেপ্ট পাবা, হাইড্রেশন শক্তি। কি বলছে? হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনথালপি। এখন আমরা একটু হাইড্রেশন এনথালপিটা একটু ক্লিয়ার করি, তাই না? একটু সময় দাও, এইটা তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। দেখো, হাইড্রেশন এনথালপি
তো হাইড্রেশন এনথালপি হচ্ছে, মনে রাখবা, কোন একটা হাইড্রেশন মানে কি পানির সাথে যুক্ত হওয়া, বুঝছো? কোন একটা আয়ন সেটা পানির সাথে যুক্ত হওয়া মানে সেটা পানির সাথে কতটুকু শক্তিশালী বন্ধনে যুক্ত হবে, এটা হচ্ছে কি হাইড্রেশন শক্তি। তাহলে হাইড্রেশন শক্তিটা কখন বেশি হবে? মনে রাখবা, যেটার আকার ছোট, দুইটা কারণে বেশি হইতে পারে হাইড্রেশন এনথালপি। যার আকার ছোট, আকার যদি ছোট হয় তাহলে কি এটা বেশি হবে। আরেকটা হচ্ছে তোমার কি চার্জ যদি বেশি হয়, তাহলে কি হবে তোমার হাইড্রেশন এনথালপিটা বেশি হবে। কারণ দেখো, আকার যত ছোট হবে ওই তোমার আয়নটা বা মৌলটার ওইটার হচ্ছে তোমার কি সর্বশেষ শক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে এবং এটা পানিকে খুব শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে পারবে। সিমিলারলি দেখো, যার চার্জ বেশি হয়, আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মতে পড়বো, যার চার্জ বেশি হবে সে কি হবে তোমার আকারটা ছোট হয়। সেম কনসেপ্ট কিন্তু অনেকটা। তাহলে দেখো এখানে ফার্স্টে আছে লিথিয়াম প্লাস, আকার ছোট, এটা পুরোপুরি দ্রবণীয় হবে, এটা একদম সম্পূর্ণ দ্রবীভূত, অর্থাৎ ক্রোমেট আয়নের সাথে যখন এটা বিক্রিয়া দিবে তখন এটা সম্পূর্ণ দ্রবীভূত, তার মানে এটা অধক্ষেপ দেওয়ার কোনো চান্স নাই। তারপর ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে, আচ্ছা, তো ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে কি এটা মানে হালকা হবে, মানে যেহেতু এটা লিথিয়ামের থেকে পরের গ্রুপে, তার মানে কি এটা হালকা দ্রবীভূত হয়, এটা হালকা দ্রবীভূত হয়, এই জন্য কি হয়, এটার বর্ণটা দিবে তোমার হালকা হলুদ দেয়, এটা বর্ণটা দিবে হালকা হলুদ, যদি বলা হয় হালকা হলুদ দিবে। এখন আসো অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ এর কি চার্জ বেশি না, অনেক বেশি না, তাই না? তাহলে 3+ যেহেতু হচ্ছে, তার মানে কি এইটাও তোমার কি হচ্ছে হাইড্রেশন এনথালপি বেশি, এটা তার মানে এইটাও কি হচ্ছে দ্রবীভূত হচ্ছে। লেড 2+ যেটা আছে এইটা মোটামুটি কি অদ্রবণীয় থাকে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে কি একদম হলুদ বর্ণের অধক্ষেপ দিচ্ছে। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? তো তোমাদের অনেক সময় কিন্তু হাইড্রেশন এনথালপির জিনিসগুলো আসে। আরেকটা কনসেপ্ট থাকে, সেটা কি ল্যাটিস এনথালপি, বুঝছো? ল্যাটিস এনথালপি হচ্ছে, ধরো তুমি কি করলা, সোডিয়াম ক্লোরাইড আছে, তো এখান থেকে সোডিয়াম প্লাসকে এবং ক্লোরিন মাইনাস দুইটাকে আলাদা করতে যে শক্তিটা লাগবে, এটা হচ্ছে কি ল্যাটিস এনথালপি। তাহলে এখানে মনে রাখবা, যার আকার ছোট তার ল্যাটিস এনথালপি বেশি, যার চার্জ বেশি তারও কিন্তু ল্যাটিস এনথালপি বেশি। এই জিনিসগুলো একটু মাথায় ঢুকায় নাও, অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা জায়গায় তুমি অনেক কনফিউজড হো, তাহলে বুঝছো এই জিনিসটা, এই কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এখন ইনশাআল্লাহ। সামনে আমরা এটা নিয়ে আর যথেষ্ট পরিমাণে কনসেপ্ট আমরা পাবো। ওকে, এখন আসো, এগ্রি 22-23 একটা ম্যাথ আসছিল, মোটামুটি জটিল ভাবে অনেকে নেয়। তো কি বলছে, একটি জলীয় দ্রবণে, এখানে আমার দেওয়া আছে কি পিএইচটা দেওয়া আছে কত 10, দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ থাকতে পারে। তো আমার কাছে কি চাইছে, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা চাইছে। তো আমার এখান থেকে কি নির্ণয় করতে হবে বলতো, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। ওকে, এখন এখানে আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে কত, বা আমার দ্রাব্যতার গুণফল 2 × 10⁻11। একটু মনোযোগ দাও, ইজি আছে জিনিসটা, খুবই ইজি। এখন খেয়াল করো, আমার পিএইচটা কত দেওয়া আছে এখানে 10। তো এখানে একটু খেয়াল করো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা কি অ্যাসিড না ক্ষার? এটা ক্ষার। মনে রাখবা অলওয়েজ ক্ষারের জন্য আমরা কি মনে রাখবো, কি বের করবো, পিওএইচ বের করতে হবে। যে কোনো ক্ষার নিয়ে কাজ করলে আমাদের পিওএইচ বের করতে হবে। তাহলে আমরা পিওএইচ মানে কি বলতে পারি, 14 - 10, কারণ আমরা জানি কি পিএইচ প্লাস পিওএইচ দুইটা যোগ করলে 14 হচ্ছে। আলটিমেটলি আমরা পাচ্ছি কত 4। আচ্ছা, তাহলে দেখো এই যে 4টা আসছে, এই 4টা মানে কি বলো, OH মাইনাস আয়নের ঘনমাত্রা, অর্থাৎ এটা কি হয়েছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা, তাই না? এটা কি আসছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা হচ্ছে কি, আমার এখানে কত পাইলাম, এখানে এটা পাইলাম, বুঝাইতে পারছি? আচ্ছা সরি, এটা তো পিওএইচ পাইলাম। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা কি বলতে পারি, এখন যদি আমরা এটাকে OH মাইনাস আয়নের ঘনমাত্রায় রূপান্তর করি তাহলে আমার কত আসবে, 10⁻4 আসবে। ওকে, এখন ক্লিয়ার আছে। তাহলে পিওএইচ পাইলাম 4, এখন যখন OH মাইনাস আয়নের ঘনমাত্রা বলবো তখন কি এটা 10⁻4 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই ভ্যালুটা নিয়ে কাজ করি, দেখো আমরা জাস্ট এই ভ্যালুটা নিয়ে কাজ করবো, একদম সহজ। দেখো এখন আমরা কি বলতে পারি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক গুণফলটা কত হবে, তোমার এখানে ম্যাগনেসিয়াম 2+, তারপর কি ইনটু OH মাইনাস, এখানে কি আছে 2, আমরা কি জানি, আমার উপর আমি, তোমার উপর তুমি, এই যে তোমার উপর তুমি, বুঝছো? এটা ইকুয়াল কত আছে আমার এখানে 2 × 10⁻11, 2 × 10⁻11। ওকে, তাহলে চলো আমরা এখন দেখি ম্যাগনেসিয়াম 2+,
ইন্টু OH মাইনাস কত আছে আমার tan ইনভার্স 4 দিলাম স্কয়ার ইকুয়াল কি 2 ইন্টু tan ইনভার্স 11। তাহলে আলটিমেটলি ম্যাগনেসিয়াম 2 প্লাস ইন্টু tan ইনভার্স 8 ইকুয়াল কত 2 ইন্টু tan ইনভার্স 11। সো ফাইনালি আমরা কি পাচ্ছি এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে কি 2 ইন্টু tan ইনভার্স 11 ডিভাইডেড কি tan ইনভার্স 8 এবং ফাইনালি আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি কি 2 ইন্টু tan ইনভার্স 3। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, সো আমাদের কি আসছে এখানে 2 ইন্টু tan ইনভার্স 3। জিনিসটা সহজ আছে, জাস্ট তোমরা এখান থেকে কনসেপ্টটা বুঝবা। ঠিক আছে, জিনিসটা খুবই সহজ, জাস্ট কনসেপ্টটা বুঝবা। এগ্রি 22 আসছিল কিন্তু আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে চলো দেখি কোনটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক বলছে। কোনটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক বলছে দেখো। তো আমরা আইসো জিনিসগুলো একটু চলো দেখি। এখানে আমাদের চাচ্ছে কি আইসো ইলেকট্রনিক, মনে রাখবা আইসো শব্দটা দ্বারা কি বোঝায় জানো? সমানও বোঝায়, মানে সমান বোঝায়। আইসো মানে কি সমান। তাহলে আমরা কি কি কনসেপ্ট গুলো পাই? এক নম্বরে আমরা পাই হচ্ছে কি আইসোটোপ। আইসোটোপ, তো আইসোটোপে কি থাকবে? প্রোটন সমান। যেখানে দেখবো কি আমরা প্রোটন সমান, সেটা দিয়ে কি মনে রাখবো আমরা? আইসোটোপ। আমরা এখান থেকে আরেকটু মনে রাখবো সোডিয়াম এবং গোল্ডের একটি আইসোটোপ থাকে, একটি মাত্র আইসোটোপ থাকে, এটা কোশ্চেনটা আসে। এরপর মনে রাখবো কি হাইড্রোজেনের যে প্রাকৃতিকভাবে তিনটা আইসোটোপ পাওয়া যায়, কি কি? হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1, হাইড্রোজেন 3 1। এটা কি প্রোটিয়াম বা হাইড্রোজেন, এটা কি ডিউটেরিয়াম, এটা কি ট্রিটিয়াম, একটু মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা। সো প্রোটন সংখ্যা সমান। 2 নম্বর হচ্ছে কি আইসোটোন। আইসোটোন এটা কি দন্তন্য আছে, তার মানে কি এখানে নিউট্রন সংখ্যা সমান। ওকে, 3 নম্বর আসো আইসোবার। এটা কি ভর সংখ্যা সমান। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা সমান। এবং ফাইনালি হচ্ছে আমাদের যেটা আসছে আইসো ইলেকট্রনিক। এই চারটা মনে রাখবে জাস্ট। আইসো ইলেকট্রনিক এখানে কি হবে? ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা সমান। সো আমাদের কি বলছে দেখো, আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। এখন বলো তো দেখি আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18, তাই না? ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটার পারমাণবিক সংখ্যা কত হবে? 10, এটা নিয়নের সাথে। ক্যালসিয়াম প্লাস, ক্যালসিয়ামের নরমালি কত? 20, একটা যদি চলে যায় তাহলে কত আসছে এখানে? 19 আসতেছে। ব্রোমিন মাইনাস, এটাও হবে না, হবে কোনটা এখানে? ক্লোরিন মাইনাসটা হবে। কোনটা হবে এখানে? ক্লোরিন মাইনাস। ওকে, তো ব্রোমিন মাইনাস কত হবে এখানে? 36 হবে। বুঝছো কত হবে এটা? ব্রোমিনের নরমালি 35, এখানে কত হবে? নরমালি 36 হবে। বুঝাইতে পারছি? তো ক্লোরিন মাইনাস কত? ক্লোরিনের নরমালি কয়টা? 17টা, আর এখানে একটা মাইনাস মানে কি একটা গ্রহণ করছে, অর্থাৎ তার 18টা হয়েছে। তাহলে আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক হচ্ছে কি আমার? ক্লোরিন মাইনাসটা হচ্ছে এখান থেকে। সো তোমরা বুঝছো আশা করি এটা। আইসো ইলেকট্রনিক তোমাদের ক্লিয়ার। আইসোটোপ, আইসোটোন, আইসোবার যে কোনো জিনিস আসলে তোমরা এখান থেকে পারবা। আইসোটোপ থেকে একটু তেজস্ক্রিয় আইসোটোপ গুলো তোমাদের দেখা লাগে নরমালি, আমরা সামনে আছে ওগুলো আমরা দেখে নিব। এগ্রি 22-23 কোশ্চেন। ওকে, সো আমাদের 22-23টা অলমোস্ট ক্লিয়ার। আমি একটু দেখি রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ হচ্ছে। অনেক সময় রেকর্ড অফ হয়ে যায়। এখন এখানে দেখো কি বলছে যে এই যে পারমাণবিক যে সংখ্যার হিসাবগুলো, এখান থেকে ভালোই কোশ্চেন আসে। ফসফোনিয়াম আয়ন থেকে PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? এগ্রিতে 21-22 সেশনে আসছে। ওকে, তাহলে আমাদের আয়নটা কি আছে এখানে? PH4+। তাহলে দেখো আমরা কি বলতে পারি? ফসফরাসের কয়টা আছে? 15টা, প্লাস হাইড্রোজেনের কয়টা? একটা, ইনটু 4টা, মাইনাস -1, তাই না? সরি -1 না তো +1। +1, ঠিক আছে। তাহলে কত? 15 + 4 - 1, আলটিমেটলি কত আসতেছে আমাদের? 18 আসতেছে। এই যে 18, ইজি আছে, একদম ইজি এগুলো। পরের কোশ্চেন দেখো, এইটা একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে। এটা কোথায় আসছে? এগ্রি 21-22 আসছে। দেখো কোনটি চাপ হ্রাসে কোনটি দ্রাব্যতা হ্রাস পাবে। এখন দেখো দ্রাব্যতা জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো দ্রাব্যতা, যেটাকে বলা হচ্ছে কি ইংলিশে সলিউবিলিটি। এটা নরমালি কি বোঝায়? প্রতি 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, বা 100 ml দ্রবণে যত গ্রাম
দ্রব দ্রবীভূত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি মূলত দ্রাব্যতা বলা হয়, এটাকে বলা হচ্ছে দ্রাব্যতা। ওকে, এখন আসো, বা আমরা বলতে পারি কি দ্রবের ভর ডিভাইডেড কি দ্রবণের ভর ইনটু 100। ঠিক আছে, অথবা আমরা সলিউবিলিটি বা দ্রাব্যতা বলতে পারি কি এখান থেকে দ্রবের ভর m এবং কি দ্রবণের ভর বড় হাতের m। ঠিক আছে, এটা হচ্ছে কি মূলত আমাদের দ্রাব্যতা বোঝাচ্ছে। ওকে, এটা মূলত কি আমাদের দ্রাব্যতা বোঝাচ্ছে। এখন আসো আমরা দেখি একটু যে কি বলছে এখানে, যে কোনটি হ্রাস পাবে। এখন দ্রাব্যতা আসলে কিসের উপর নির্ভর করে, দ্রাব্যতা নির্ভর করে কিসের উপর, এটা একটু আমরা দেখি। আচ্ছা, প্রথমে আসো আমরা একটু হাইড্রেশন এনথালপি এবং ল্যাটিস এনথালপিটা দেখি। মনে রাখবা যার হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি হবে, তাহলে মনে রাখবা যার হচ্ছে কি হাইড্রেশন এনথালপি কিসের থেকে বেশি হবে, ল্যাটিস এনথালপির থেকে বেশি হবে। অর্থাৎ সে কি হবে, তুমি চিন্তা করো খুবই ঠান্ডা মাথায়। হাইড্রেশন মানে কি জোড়া লাগানো, মানে কি পানির সাথে জোড়া লাগবে। আর ল্যাটিস মানে কি ভাঙবে, হাইড্রেশন জোড়া লাগবে, ল্যাটিস কি ভাঙবে, দ্যাটস ইট। বুঝাইতে পারছি? তাহলে দেখো একটা যৌগ যদি বা একটা দ্রবণে যদি তোমার দেখা যায় যে তোমার যৌগটা কি হয় হাইড্রেশনটা, অর্থাৎ কি তার জোড়া লাগার প্রবণতাটা বেশি থাকে, তার মানে কি সে দ্রবণীয় হবে অবভিয়াসলি, তাহলে সে কি হবে দ্রবীভূত। ওকে, আবার যদি দেখা যায় যে হাইড্রেশনটা কি হচ্ছে ল্যাটিস, ল্যাটিসের থেকে কম হচ্ছে, তাহলে কি হবে এটা অদ্রবণীয় হবে, সিম্পল হিসাব। এই কনসেপ্ট একটু মাথায় রাখুন। এছাড়াও আরো কিছু জিনিস আছে, তাপমাত্রার প্রভাব দেখি আমরা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আসে কি তাপমাত্রার প্রভাব। এখন তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে 2 রকম হইতে পারে এখানে। তো তাপমাত্রার প্রভাবটা প্রথমত হচ্ছে কি কঠিনের ক্ষেত্রে, তুমি যদি কঠিনের ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়াবা ততই হচ্ছে কি তোমার দ্রাব্যতা বাড়বে। বুঝাইতে পারছি? বাট তুমি যদি এখানে গ্যাসের কথা চিন্তা করো, গ্যাসের ক্ষেত্রে আবার বিপরীতটা। গ্যাসের ক্ষেত্রে হচ্ছে তোমার যত তাপমাত্রা বাড়াবা গ্যাসগুলা কি হবে তত বেশি ছোটাছুটি করবে, বুঝছো? তাদের মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণটা থাকে এটা কমে যাবে, ওরা অনেক দূরে চলে যাবে, তখন কি এখানে দ্রবণীয় হওয়ার প্রবণতাটা কমে যাবে। দ্যাটস ওয়াই কঠিনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াও তাহলে দ্রাব্যতা কমবে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এরপরে সহ চাপের প্রভাবটা একটু আমরা দেখি। চাপ দেখো, চাপের ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা তুমি চাপটাকে যত হ্রাস করবা গ্যাসের দ্রাব্যতা তত হ্রাস পাবে। তাহলে এটা কার দ্রাব্যতা, চাপ হ্রাস করলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। এটা হচ্ছে কি হেনরির ল, এটা হেনরির ল। কার ল এটা জানার দরকার নেই, বাট আমরা এখান থেকে মনে রাখবো যে আমি যত চাপটাকে হ্রাস করবো আমার গ্যাসের দ্রাব্যতা কি তত হ্রাস পাবে, এটা মনে রাখবো। তাহলে আমার এখানে গ্যাস কোনটা আছে, যে কার্বন ডাইঅক্সাইড, একদম সিম্পল। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই না? তো এটার আমি চাপটাকে যত হ্রাস করব এটা কি হবে দ্রাব্যতাটাও তত হ্রাস পাবে। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের 21/22 সেশনে আসা একটা প্রশ্ন। পরের কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে আমাদের এটাও 21/22 সেশনে আসছে যে কোনটি অধিক স্থিতিশীল, এটা নিয়ে স্টুডেন্ট একটু কনফিউজ থাকো। তাহলে স্থিতিশীলতা কখন থাকে বেশি, একটা অরবিটাল বা একটা উপশক্তি স্তর কখন বেশি স্থিতিশীল থাকে বলো, স্থিতিশীল কখন থাকবে বেশি বলো তো? যখন হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে কি এটা পূর্ণ, যখন এটা উপস্তর পূর্ণ থাকবে। 2 নম্বর হচ্ছে কি যখন এটা অর্ধপূর্ণ অবস্থায় থাকবে, তাই না? তো তখন হচ্ছে তোমার কি এদের স্থিতিশীলতা থাকে। এখানে অপশন এ এর ক্ষেত্রে খেয়াল করো, D5S2, একটু খেয়াল করো, কনফিউশন সব দূর হয়ে যাবে। তাহলে কি বলছে এখানে D5S2। আচ্ছা, এখানে এটার ক্ষেত্রে কি আছে, ডিটা হচ্ছে তোমার কি অর্ধপূর্ণ, আর এসটা হচ্ছে কি পূর্ণ অবস্থায় আছে। ওকে, আচ্ছা, মোটামুটি স্থিতিশীলতা এখানে আছে। বাট D10S1 এইটার ক্ষেত্রে আমরা একটু দেখি, D10S1। সো এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডি শক্তি স্তর মানে উপশক্তি স্তরটা তো এটা বড় শক্তি স্তর, তাই না? তো এটা কি আছে পূর্ণ অবস্থায় আছে, আর এইটা কি অর্ধপূর্ণ। তাহলে একটা জিনিস মনে রাখবা, যখন স্থিতিশীলতা আমরা দেখব এটা যত পূর্ণ থাকবে, যদি পূর্ণ থাকে তাহলে কি স্থিতিশীলতা বেশি, অর্ধপূর্ণ থাকলেও মোটামুটি, বাট পূর্ণ থাকলে কি এটা স্থিতিশীলতা বেশি হয়। তার মধ্যে দেখো যে উপশক্তি স্তরটা বড় সেটা যত পূর্ণ থাকবে সেটা কি তত ভালো। তাহলে আমরা দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, অনেকে এটা কনফিউজড হও, দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমরা কোনটা বেশি পাবো, এটা পাবো, কারণ এটাতে ডিটা পূর্ণ আছে বাট এসটা অর্ধপূর্ণ আছে, এসটা তো খুবই ছোট।
বাট এটার মধ্যে দেখো ডিটা অর্ধপূর্ণ, বাট এসটা কি পূর্ণ অবস্থায় আছে। সো আমরা অ্যান্সার কোনটা দিব? এটা অ্যান্সার করবো, ঠিক আছে। বাকিগুলো দেখো, এখানে কি D9 এটা কি অপূর্ণ অবস্থায়, F13 অপূর্ণ অবস্থায় আছে। সো আমরা এগুলোকে স্কিপ করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? দেখো তাহলে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক কোনটা হবে? তুমি দেখো 1s একদম ছোট, এটা কি একদম ছোট না? এটার মধ্যে যদি একটি ইলেকট্রন থাকে, তুমি দেখো এটা কি 1 নম্বর শক্তি স্তর, ছোট। 2 নাম্বারটা আরো বড়, 3 নাম্বারটা আরো বড়। তার মানে কি 1s একদমই ছোট। তুমি দেখো 2s আর একটু বড় শক্তি স্তর, তার মানে কি ইলেকট্রনের ঘনত্ব ওখানে কমবে। 2p এখানেও কমবে, 3s এখানে কি আরো কমবে। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারতেছি, এখানে 1s এর ক্ষেত্রে হচ্ছে তোমার মূলত ইলেকট্রন ঘনত্বটা কি সর্বাধিক থাকবে, যেহেতু এটা অনেক ছোট। এটা কি অনেক ছোট একটা শক্তি স্তর, এটা অনেক ছোট। দ্যাটস 21-22 আসছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝছো। তারপরে কোশ্চেনে চলো, আমরা বর্ণালী সিরিজের দিকে চলে যাই। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চল বলছে? তো আমাদের যে বর্ণালী সিরিজটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 20 সেশন আসছে। দেখো আমরা একটু বর্ণালীটা ক্লিয়ার করি। বর্ণালী, তো বর্ণালী জিনিসটা কি? যখন তোমার কোন একটা পরমাণুতে যখন একটা ইলেকট্রন তোমার কি হয়, শক্তি দিলে সেটা কি হবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তিতে যাবে উত্তেজিত অবস্থায়। শক্তি যখন কমে যাবে তখন কি এটা আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর আসে, মানে বর্ণালী কখন হচ্ছে, যখন তোমার উচ্চ শক্তি স্তর থেকে, এই কোশ্চেন গুলো কিন্তু আসে অনেক সময় বিভিন্ন ভার্সিটিতে, নিম্ন শক্তি স্তরে আসে, নিম্ন শক্তি স্তর, তখন মূলত কিন্তু বর্ণালীটা তৈরি হচ্ছে। তাহলে কোত্থেকে আসতেছে? উচ্চ থেকে নিম্নতে আসতেছে। তার মানে এটা হইতে পারে 2 থেকে 1 আসতেছে, হইতে পারে 5 থেকে 4 আসতেছে, হইতে পারে 5 থেকে 2 আসতেছে। মানে যে কোনো একটা উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে, তাহলে এখানে কি হচ্ছে, শক্তি বিকিরণ হচ্ছে। যদি কি করে, শক্তি ভাইয়া বিকিরণ করে নিম্ন শক্তি স্তর আসে, তখন আমরা সেটাকে বলবো বর্ণালী। কনসেপ্টটা ক্লিয়ার আশা করি, তাই না? এখন আসো আমরা নিম্ন শক্তি স্তরটা বলতে পারি। ধরো আমি যদি বলি যে উপরে যেখান থেকে ইচ্ছা 1 নম্বরে আসছে, উপরে যেখান থেকে ইচ্ছা 2 নম্বরে আসছে, উপরে যেখান থেকে ইচ্ছা 3 নম্বরে আসছে, তো এই যে নিম্ন শক্তি স্তর একদম সবচেয়ে নিচে কোথায় আসতে পারছে, এটার উপর ডিপেন্ড করে আমরা কিছু সিরিজ আবিষ্কার করি। তাহলে 1 নাম্বার মনে রাখবো আমরা, লাইম্যান। লাইম্যান মানে কি, এটা উপর থেকে মানে যে কোনো জায়গা থেকে এটা কোথায় আসবে, 1 নম্বর সিরিজ আসবে, মানে 1 নম্বর শক্তি স্তরে আসবে। তাহলে এটার জন্য n2 কত হইতে পারে? এটার জন্য n2 হবে কি, ধরো 1 এর থেকে বেশি, এটা 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে। তাহলে এটা বললেই হবে যে তাহলে কি 2 3 4 5 ডট ডট ডট। তারপর আসলে কি বামার, লাইম্যান বামার। তাহলে বামারের জন্য কত হবে 2n1। তারপর দেখো 3 নাম্বার পেস্টেন। তাহলে পেস্টেনের জন্য আমাদের n1 এর মান কত হচ্ছে, 3 হচ্ছে। তারপর 4 নাম্বার ব্র্যাকেট, ব্র্যাকেটের জন্য কত হচ্ছে 4। তারপর 5 নম্বরে ফুন্ড, ফুন্ডের জন্য কত হচ্ছে 5। 6 নাম্বার হামফ্রিস, এটা কি বলে হামফ্রিস, ওইটা লাগে না নরমালি। তো হামফ্রিসের জন্য কত হচ্ছে, এখানে 6 হচ্ছে। তাহলে দেখো এগুলোর জন্য n2 বললে, তো এটা যেহেতু n1 কত আছে 2, অবভিয়াসলি এটা থেকে বেশি হবে। তার মানে কত 3 4 ডট ডট ডট। এটা কত হবে 4 5 ডট ডট ডট, বেশি হইতে পারে। এটা কত হবে 5 6 ডট ডট ডট। এটা কত 6 7 ডট ডট ডট। এটা কত 7 8 ডট ডট। ওকে, এখন আমাদের তো আর এটা চাই না, আমাদের চাচ্ছে কি কোন রশ্মিটা দেখা যাবে। দেখো তাহলে আমরা একটু মনে রাখবো যে তোমার সাধারণত লাইম্যানের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি জানো, ইউভি। আর তোমার বামারের ক্ষেত্রে দেখা যায় কি দৃশ্যমান, এবং বাকি যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আয়ার রশ্মি দেখা যাচ্ছে। তাহলে দেখো আমাদের কি পাচ্ছে, এখানে দৃশ্যমান বলছে না, বামার হবে। আমাদের দৃশ্যমান কোনটা হবে, বামার হবে। ক্লিয়ার? আমাদের মোটামুটি বর্ণালী সিরিজটা পড়ে ফেলছে। আচ্ছা, যেহেতু বর্ণালী পড়তেছি, আমি আরো কয়েকটা জিনিস একটু বলে নিই। বর্ণালী মাপার যন্ত্র স্পেক্ট্রোমিটার। বর্ণালী মাপার যন্ত্র কি মনে রাখবো আমরা, বর্ণালী মাপার যন্ত্র। স্পেক্ট্রোমিটার একটু মনে রাখো, এটা গেল। আরেকটা মনে রাখবো, বোরের যে বর্ণালী কথা ব্যাখ্যা করেন, বোরের বর্ণালী, এটা মনে রাখবো। বোরের যে বর্ণালী, বোরের পরমাণু মডেল একটা বর্ণালী ব্যাখ্যা করেন না, ওখানে শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে বলছেন। কাদের ক্ষেত্রে,
এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা কি আয়নের বর্ণালী শুধুমাত্র উনি ব্যাখ্যা করেন। যেমন বলতে পারি আমরা হাইড্রোজেন বলতে পারি, হিলিয়াম প্লাস বলতে পারি, লিথিয়াম 2+ বলতে পারি, বেরিলিয়াম 3+ বলতে পারি। এটা হচ্ছে কি বোরের জন্য। সো আমরা বর্ণালী থেকে জাস্ট এতটুকু পড়লেই হবে। এখানে একটা ম্যাথ আছে তোমার, রিডবার্গ ধ্রুবক দিয়ে একটা ম্যাথ আসে সাধারণত, যেটা হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, ওই জিনিসটা মূলত আসে। যদিও আমরা পাই নাই, তারপর হচ্ছে আমরা একটু করে রাখি। ম্যাথটা হচ্ছে কি, ধরো 1/λ, এটা হচ্ছে তোমার কি ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার কি তরঙ্গ সংখ্যা, ইকুয়াল কি রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। মজার ব্যাপার হচ্ছে কি তোমাদের এখানে রিডবার্গ ধ্রুবকের যে মানটা আছে 109678/সেন্টিমিটার, এই মানটা কখনো তোমার এখানে বসানো লাগে না, কারণ যেহেতু তুমি ক্যালকুলেটর ইউজ করবে না, তো তোমার এখানে বসানো লাগবে না। তুমি জাস্ট কোশ্চেন গুলো কেমন আসবে, যে ধরো এততম শক্তিস্তর থেকে এততম ইতে আসতেছে, বা বামারের সাপেক্ষে তৃতীয় লাইন, তাহলে এইটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তুমি রিডবার্গ ধ্রুবকটা জাস্ট অ্যান্সারে থেকে যাবে। বুঝাইতে পারছি? আমি এটা আলাদা একটা টাইপ করে তোমাদের পড়াই দেবো। আমি এখন পর্যন্ত এগ্রিতে এটা নিয়ে কোনো কোশ্চেন পাই নাই, দ্যাটস আমি এটা এখন ক্লিয়ার করাচ্ছি না, আমি এটা আলাদা একটা টাইপ করে তোমাদের পড়াবো, বুঝছো? ওকে, তারপর দেখো কোন সেটটির সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে বিজোড় ইলেকট্রন চাচ্ছে। এখন দেখো ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা সবাই কি গ্রুপ 2 না? গ্রুপ 2। তাহলে গ্রুপ 2 এর ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে? s2, ns2, এটা হয় না গ্রুপ 2 এর ক্ষেত্রে? তাহলে দেখো ns2 তে s এ যেহেতু দুইটা থাকবে, তাহলে তো এখানে বিজোড় থাকার কোনো ওয়ে নাই, ওয়ে আছে নাই। তাহলে এটা যে গ্রুপটা আমি কিভাবে মনে রাখলাম, আমরা একটা আছে তোমার ধরো ট্রিক্স আছে, যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে, এইটার ক্ষেত্রে আসো, আমরা একটু এইটার ক্ষেত্রে দেখি সোডিয়াম। তাহলে আমরা বি নাম্বার অপশনটা ট্রাই করি, তো দেখি বি নাম্বার অপশনটা দেখো। তাহলে প্রথমে বলছে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি করি, তাহলে কি পাবো আমরা এখানে, নিয়ন পর্যন্ত যাওয়ার পরে আমরা কি পাবো, 3s1 পাবো। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারতেছি, দেখো এই যে 3s যেহেতু 1 আছে, তার মানে আমরা কি বলতে পারতেছি, s এর মধ্যে এই যে একটা বিজোড় ইলেকট্রন আছে। সিলিকনের ক্ষেত্রে আসো, সিলিকন কয়টা, 14টা। তাহলে আমরা কি বলতে পারতেছি, নিয়ন পর্যন্ত গেলাম, এরপরে আমাদের কি আসতেছে 3s2 3p2, ঠিক আছে, 3s2 3p2। ওকে, এখন আমরা একটু আগে পড়ে আসছি পি এর জন্য অরবিটাল কয়টা, 3টা। দেখো সো পি এর যদি আমাদের অরবিটাল 3টা হয়, তাহলে কি কি অরবিটাল থাকবে দেখো তো। একটা হচ্ছে তোমার 3px, 3py, 3pz। তাহলে দেখো দুইটা গেছে না, এই যে একটা, এই যে একটা। হুন্ডের নিয়ম অনুসারে কি মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে দিয়ে যেতে হবে, তাহলে কি এখানে বিজোড় আছে। ফাইনালি দেখো সালফার, সালফারে কয়টা, 16টা। এটা ইলেকট্রন বিন্যাস কি, নিয়ন পর্যন্ত গেলাম, এরপর কি 3s2, ফাইনালি হচ্ছে তোমার কি 3p4 আসছে। তো সেম জিনিসটা আমরা একটু ঘটাই এখানে, দেখো আগেরটার মতোই, এই যে 3px, 3py, 3pz। ওকে, তাহলে দেখো 4টা ইলেকট্রন না, তাহলে দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তার মানে কি সর্বশেষে কি আছে, বিজোড় ইলেকট্রন আছে। তাহলে আমাদের কি বলছিল, যে ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে, এই যে দেখছো সর্বশেষে কি আছে, আমাদের বিজোড় ইলেকট্রন আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা কি বলতে পারি, অ্যান্সার হচ্ছে আমাদের 13 নম্বরে এটা। ক্লিয়ার করতে পারছে তোমাদেরকে? সো এই যে অরবিটাল গুলো, এই যে 3px, 3py, 3pz, এগুলো কি অরবিটাল সাধারণত, বুঝাইতে পারছি? সিমিলারলি তোমরা যদি ডি এর কথা চিন্তা করো, তাহলে ভাই ডি এর কি কি অরবিটাল গুলো আছে যদি কখনো আসে, তাহলে মনে রাখবা dxy, dyz, dzx, dx² - y² এবং কি ফাইনালি dz²। এই হচ্ছে কি 5টা অরবিটাল মূলত ডি উপশক্তি স্তরের জন্য বিদ্যমান থাকে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে চলো দেখি আমরা একটা বড় টাইপ ক্লিয়ার করি। চলো 14 নম্বর কোশ্চেন, এটা কোথায় আসছে, এটা এগ্রিতে 20-21 সেশন চলে আসছে। কি বলছে একটু খেয়াল করে দেখো, বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি। ওকে, আমাদেরকে বেসিক্যালি এখানে কি চাওয়া হচ্ছে, আমাদের যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, এগুলোর বিকিরণ দেখবো, এগুলো যে বিকিরণগুলোর মধ্যে কোনটার আসলে শক্তি বেশি, সেই জিনিসটা বলছে। আমাদের একটা সিকোয়েন্স আছে, চলো আমরা একটু সিকোয়েন্সটা দেখি। আচ্ছা, তো এখানে সিকোয়েন্সটা পড়ার জন্য আমি একটা আলাদা একটা স্লাইড নিয়ে নিলাম। চলো,
তো এটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখি। অনেকেই হয়তোবা ট্রিক্সটা জানো আর অনেকে হয়তোবা জানো না। আমি তাদের ক্ষেত্রে বলি, যারা জানো না তারা তো শিখবা, যারা জানো খুবই ভালো। তাহলে এটা হচ্ছে কি, মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। মগারে, এটা মনে রাখো, অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। দিস ইজ দ্য ট্রিক্স। ওকে, সো আমরা কি করতে পারি, এই ট্রিক্সটা দিয়ে আমরা মোটামুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমরা শিখে ফেলতে পারি এখান থেকে। দেখো, ফার্স্টে আসো এখানে ম থেকে আমরা কি মনে রাখবো এখান থেকে, মহাজাগতিক, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কি জানো, কসমিক। কারণ ইংলিশ নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, অনেক ভার্সিটি ইংলিশ নাম দিয়ে দেয়। গা থেকে আমরা কি মনে রাখবো, গামা, যেটা এই যে প্রকাশ করা হয়। রে মানে কি, এক্স রে বা রঞ্জন রশ্মি। অদৃশ্য, অ থেকে আমরা মনে রাখবো কি, বলো, অতি বেগুনি বা ইউভি, অথবা এটাকে বলা হচ্ছে কি আলট্রা ভায়োলেট বলা হচ্ছে। দৃশ্য, তো দৃশ্য থেকে আমরা মনে রাখবো দৃশ্যমান। দেন আসো অব, এই অব থেকে মনে রাখবো হচ্ছে আমরা অবলোহিত বা ইনফ্রারেড। তো অবলোহিত মানে কি, আইআর বা ইনফ্রারেড। মাইক্রো থেকে আমরা মনে রাখবো হচ্ছে এখান থেকে মাইক্রোওয়েভ। এন্ড ফাইনালি রেডিও থেকে মনে রাখবো হচ্ছে আমরা রেডিও ওয়েভ। দেখো, কিছু জিনিস মাথায় রাখবা, তাহলে তোমাদের হয়ে গেছে, এটা আর কিছু লাগবে না। তাহলে বাম পাশ থেকে ডান পাশে যাবা, তাহলে মনে রাখবা বাম পাশে তরঙ্গ দৈর্ঘ্য কম, এটা কি তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ। তাহলে আমরা মনে রাখবো এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য বাম পাশে কম। সো এখান থেকে একটা শর্ত মনে রাখবা, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক, শক্তি, এগুলো হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক রাখে। কম্পাঙ্ক, শক্তি, তরঙ্গ সংখ্যা, এই তিনটা জিনিস ব্যস্তানুপাতিক। তার মানে এইদিকে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা কম, তাহলে এই দিক দিয়ে মূলত তরঙ্গ সংখ্যা, তারপর কম্পাঙ্ক এবং কি শক্তি, এই তিনটা হচ্ছে কি বেশি হবে, তাই না? আর এই দিক থেকে কি হবে, তুমি যত এই আসবা কম আসবে। তার মানে দেখো এখানে কি হবে, আবার তরঙ্গ দৈর্ঘ্য এই পাশে কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি হচ্ছে, তার মানে কি বাকি যেগুলো আছে তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, শক্তি, এগুলো কি হবে, এই পাশে কম হবে। সিম্পল হিসাব। ওকে, তো আমাদের কোশ্চেনটা কি ছিল দেখো, আমাদের কোশ্চেনটা চাচ্ছে বিকিরণগুলোর মধ্যে কোনটি শক্তি সব থেকে বেশি। তাহলে শক্তি বেশি কোথায়, যত এদিকে থাকবো ততই কি শক্তিটা বেশি থাকবে এদিকে। তাহলে দেখো মগারে, ম থেকে কি মহাজাগতিক কোথাও আছে নাই, গামা কোথাও আছে নাই, এক্স রে কোথাও আছে নাই, অদৃশ্যর অ থেকে কি ছিল আমাদের, অতি বেগুনি, অর্থাৎ কি আলট্রা ভায়োলেট। এই যা হয়েছে। তা আমরা কি এইটুকুর মধ্যেই থেমে থাকবো না, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তোমাদের এগুলো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ চাই। তো এই রেঞ্জগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক্স মনে রাখার কথা বলি। কিছু জিনিস দেখো খুব সহজে মনে রাখতে পারবা। এটা হচ্ছে, তুমি একটা সংখ্যা মনে রাখবে এখানে, -10, তারপর -4, -2, এইটুক গেল। আচ্ছা, এরপর মনে রাখবো হচ্ছে কি 10, 380, 780, এরপর মনে রাখবা 6, 9, 12। ওকে, সো এই জিনিসটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবা। কেন বলছি একটু পরে এটা বুঝতে পারবা, একটু পরে বুঝবা। দেখো, সো এইগুলো মূলত কি জানো, এইটা, এইটা এবং এইটা। বাম পাশ যেটা আছে এটা কি 10 এর উপর পাওয়ার, এটা ডিরেক্ট সংখ্যা, এটা কি 10 এর উপর পাওয়ার। অর্থাৎ দেখো খুব ইজিলি আমরা কিভাবে মনে রাখতে পারি জিনিসটা, আমরা মনে রাখতে পারবো। তাহলে প্রথমটা কি মহাজাগতিক। সো মহাজাগতিক এগুলো কিন্তু সব ন্যানোমিটার এককে। মহাজাগতিকে তরঙ্গ দৈর্ঘ্য হবে দেখো 10^10 থেকে 10^4, 10^10 থেকে 10^4। এরপর দেখো গামার কি হবে, তাহলে 10^4 থেকে 10^2। তাহলে গামাটা কি হবে 10^4 থেকে 10^2। এক্স রেটা তাহলে কি হবে 10^2 থেকে 10 পর্যন্ত, 10^2 থেকে 10 পর্যন্ত। ওকে, এখন বলতে পারবো ভাই এটা কিন্তু পাওয়ার না, তাহলে এটা আমি 10^10 বলতে পারবো না, এটা কিন্তু পাওয়ার না, নরমাল সংখ্যা। তাহলে অতি বেগুনি কি হবে 380 থেকে 780, এই যে 380 থেকে 780, 780।
দৃশ্যমান 780 থেকে, সরি, অতিবেগুনি কত, আমি একটু মিস্টেক করলাম এখানে। অতিবেগুনি কত হবে তাহলে 10 থেকে 380, দৃশ্যমান কি হবে 380 থেকে 780, অবহিত কত হবে 780 থেকে 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা কি হবে 780 থেকে 10 টু দি পাওয়ার 6। মাইক্রোওয়েভটা কত হবে তাহলে 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9, এবং ফাইনালি রেডিও ওয়েভটা হবে 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 12। তো এটা কি হবে 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 12 ন্যানোমিটার। সো আমি আশা রাখি তোমরা হচ্ছে কি এই জিনিসটা খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবে ইনশাআল্লাহ, খুবই ইজিলি তোমরা এটা মনে রাখতে পারবা। ঠিক আছে সবাই? আচ্ছা, এখন আসো আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, একটু ধৈর্য সহকারে দেখো। আমরা দৃশ্যমানটা একটু দেখি। অনেক সময় হচ্ছে কি তোমার দৃশ্যমানটাও এখানে চলে আসে, দৃশ্যমান বা ভিজিবল রে। সো দৃশ্যমানটা কিভাবে মনে রাখবা, এইটা মনে রাখতে গেলে তোমাদেরকে সাধারণত একটা মোবাইল নাম্বার মনে রাখতে হয়। দেখো দৃশ্যমান বা ভিজিবল, দেখো দৃশ্যমানের রেঞ্জটা কত নরমালি 380 থেকে 780 ন্যানোমিটার। সো আমরা কি জানি দৃশ্যমানগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে কি, আমরা ছোটবেলা থেকে পড়তেছি বেনি আ স হ কলা, এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এখন তোমরা বে থেকে কি পড়বা বেগুনি, নি থেকে হচ্ছে নীল, আ থেকে আসমানি, স থেকে সবুজ, হ থেকে হলুদ, এবং ক থেকে হচ্ছে তোমার কি কমলা, এবং ফাইনালি লা থেকে হচ্ছে তোমার কি লাল। এইটুকু আমরা পড়লাম। ওকে, সো দেখো তোমরা জাস্ট দুইটা সংখ্যা মনে রাখতে পারো। আমি এটাকে তোমাদের দুই ভাবে শেখাইতে পারি, দুইটা ভাবে, যা যেটা সহজ হয় সেই ট্রিক্সটা ফলো করবা, বাট মুখস্থ করা লাগবে না এতটা। তাহলে প্রথম সংখ্যা মনে রাখবা কি 44, শেষের সংখ্যা মনে রাখবো হচ্ছে কি 57। ঠিক আছে, 44 57। ওকে, এরপরে যেটা করতে পারো তোমরা দেখো 57 44 আর হচ্ছে কি তোমরা 57 মনে রাখলো। এখন তোমরা যেটা করবা 57 এর উল্টালে কি হবে 75, তাহলে এখানে লিখবা কি 75। নাম্বারটা কিভাবে মুখস্থ রাখবা, তারপর দেখো এই যে দেখো তোমার 57 উল্টালাম কি আমরা 75 পেলাম। এখন দেখো 44 এর সাথে 6 যোগ করো, তাহলে কি আসে 50। 44 এর সাথে 6 যোগ করলে কত আসছে আমাদের 50, তাহলে 50 আর 75 এর পার্থক্য কত 15। আচ্ছা, আর এখানে লিখে ফেলবো আমরা 26। মূলত এটা একটা নাম্বার, যাদের সহজ হয় তারা এটা মুখস্থ করবে। 44 26 50 15 75 এবং হচ্ছে কি 57, সরি 44 26 50 75 15 57। তাহলে দেখো প্রথমে কি করলাম 44 আর 57 কে লিখলাম, 57 কে কি করলাম উল্টাইলাম 75 লিখলাম, আবার এখানে 44 এর সাথে কত যোগ করলাম, এখানে আমরা জাস্ট 6 যোগ করে কি করলাম 50 বানাইলাম। আর এখানে দেখো 50 এর সাথে 75 এর ই কত আমরা ধরে নিলাম কি এখানে ধরো 15, মানে যদিও 25 আমরা ধরে নিলাম কত এখানে 15 ধরে নিলাম। ধরে নিয়ে এভাবেই করতে পারি, অথবা ডিরেক্টলি মুখস্থ করতে পারো যে 44 26 বা 44 26 50 75 1557, এটা হচ্ছে একটা নাম্বার, এমনি মনে রাখতে পারো। তাহলে দেখো মূলত দৃশ্যমান শুরু হচ্ছে কত থেকে 380 থেকে শুরু হচ্ছে। ওকে, তাহলে 380 সাথে আমরা কি যোগ করব 44 যোগ করবো, তাহলে কত আসে 424। এটা হচ্ছে কি বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য। এরপর নীলেরটা কত আসবে 424, 424 এর সাথে কত যোগ করব 26, তাহলে আমাদের কত আসছে 450। এরপর আসমানি ক্ষেত্রে 450, 450 এর সাথে কি যোগ করব 50 যোগ করবো, তাহলে কত আসে আমাদের 500। পরেরটা দেখো 500 এর সাথে আমরা কি যোগ করব তোমার 75 যোগ করবো, তাহলে কত আসবে আমাদের 575 আসবে। এরপরটা আসো 575 থেকে আবার শুরু হচ্ছে ধরো, তাহলে 575 এর সাথে আবার যদি আমরা 15 যোগ করি তাহলে কত আসবে আমাদের 590। এরপরটা কমলার ক্ষেত্রে আসো 590 থেকে শুরু হবে, আমরা যদি এটার সাথে 57 যোগ করি তাহলে কত 647, এবং ফাইনালি এটা 647 থেকে 780 ন্যানোমিটার। তো এই যে তোমার ন্যানোমিটার গুলা তোমরা কি পারবা না, জাস্ট এই নাম্বারটা মনে রাখলে তোমরা বাকিটা তোমরা ইজিলি মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের আশা রাখি আমরা হচ্ছে এটা ক্লিয়ার করে দিতে পারছি। ঠিক আছে, আমরা আশা রাখি এটা আমরা ভালো করে ক্লিয়ার করাইতে পেরেছি তোমাদেরকে। চলো, সো আমাদের কি কোশ্চেন অ্যান্সার হয়েছে? ওকে, কোশ্চেন অ্যান্সার শেষ। তো তোমরা তড়িৎ চুম্বকীয় রশ্মি থেকে যে কোনো কোশ্চেন খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখি রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা, স্টুডিওতে একা থাকলে এই সমস্যা, রেকর্ড হচ্ছে কিনা এটা নিয়ে খুব টেনশন করতে হয়। পরবর্তীতে দেখো সালফার পরমাণু নিউক্লিয়াসে কতটি নিউট্রন আছে। দেখো তাহলে সালফারের কি আছে বলো, নরমালি পারমাণবিক সংখ্যা কত 16, আর ভর সংখ্যা কত 32। তাহলে নিউক্লিয়াসে কি চাইছে আমাদের নিউট্রন কয়টা চাইছে, তাহলে কত আসছে আমাদের 16 আসছে। এই যে অ্যান্সার 16। এটা এগ্রিতে 19-20 সেশনের কোশ্চেন, বুঝছো?
পরের কোশ্চেনে চলো দেখি, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? এখন দেখো একটা আইসোটোপ কি তেজস্ক্রিয় হবে কিনা সেটা মূলত কিসের উপর ডিপেন্ড করতেছে। দেখো দেখো সাধারণত তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ কেন হয়? দেখো কোন একটা আইসোটোপ তেজস্ক্রিয় হওয়ার শর্ত হচ্ছে এদের ভর সংখ্যা, এদের নিউট্রন সংখ্যা, এদের নিউট্রন সংখ্যাকে তুমি যদি প্রোটন সংখ্যা দিয়ে ভাগ করো বা নিউট্রন এবং প্রোটনের অনুপাত এটা যদি 1-এর থেকে খুব বেশি হয়, মানে 1-এর থেকে যদি মোটামুটি বেশি হয়, খুব বেশি বলতে কি ধরো একটু বেশি হয়েছে, নর্মালের থেকে একটু বেশি হয়েছে, তখন এটা হবে কি তেজস্ক্রিয় হবে। এটা হচ্ছে একটা শর্ত। এবং কারো যদি পারমাণবিক সংখ্যা, মনে রাখবা, কারো যদি পারমাণবিক সংখ্যা 83 এর থেকে বেশি হয় তাহলে সেটা কি হয়? মূলত তেজস্ক্রিয় হচ্ছে। জাস্ট তোমরা এই দুইটা শর্ত মনে রাখবা, তেজস্ক্রিয় আইসোটোপ হওয়ার শর্তগুলো। ফার্স্ট ইয়ার তোমরা সালফার তো নরমালি 32, এটা নরমাল, তার নরমালটা কখনোই মানে নরমাল থাকলে কখনো এটা কি হয় না তেজস্ক্রিয় হচ্ছে না। ম্যাগনেসিয়াম 12×24 এটা নরমাল, কখনো হচ্ছে না। ফসফরাসের নরমালি কত থাকে? মানে 31-এর কাছাকাছি থাকে, এটাও নরমাল। তাহলে আমরা যদি চিন্তা করি ফসফরাসের ক্ষেত্রে দেখো তোমার নরমালি হচ্ছে কি 30, বুঝছো? তাহলে ফসফরাসের নরমালি হচ্ছে কি তোমার ভর সংখ্যা কত? 30 থাকে। আচ্ছা, তাহলে দেখো ভর সংখ্যা নরমাল যখন 30 থাকে তখন আসলে তোমার এটার পারমাণবিক সংখ্যা থাকে কত? 15 এবং কি নিউট্রন সংখ্যা 15, 1 থাকে। বাট এখন কত হয়েছে? একটু জাস্ট 1-এর থেকে হালকা বেশি, খুব বেশি না। বাট কোবাল্টের ক্ষেত্রে দেখো, কোবাল্টের হচ্ছে তোমার নরমালি থাকে কত? 59, বুঝছো? আচ্ছা, আর এখন হয়েছে কত তোমার? দেখো এখন হয়েছে কত? নরমালি হচ্ছে 59, এখন হচ্ছে তোমার কত? কোবাল্টের 60 হয়েছে। বাট কথা হচ্ছে কোবাল্টের প্রোটন সংখ্যা কত জানো? 27। ওকে, এইখানেও কিন্তু প্রোটন সংখ্যা 27 হয়ে আছে। আচ্ছা, তাহলে এখানে নিউট্রন সংখ্যা কয়টা হবে? 32। এখানে নিউট্রন কয়টা হবে বলো? এখানে নিউট্রন হচ্ছে 32 আর এখানে কয়টা হচ্ছে তোমার? 33। তাহলে দেখো আগেও 1-এর থেকে বেশি ছিল, মানে তুমি যদি 32-কে 27 দিয়ে ভাগ করে এমনিতে 1-এর থেকে বেশি, এখন তো আরো বেশি হয়েছে। এই জন্য কি কোবাল্ট 60টা হচ্ছে তোমার কি মূলত তেজস্ক্রিয় আইসোটোপ। ক্লিয়ার? আমরা কয়েকটা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার একটু পড়ে ফেলি। দেখো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে ফেলি আমরা। ফার্স্টে আমাদের কি কোবাল্ট 60 ক্যান্সার, এটা কিসে ব্যবহার করা যায়? ক্যান্সার চিকিৎসায়। ঠিক আছে, আমি চিকিৎসা না লিখলাম, আমি জাস্ট ক্যান্সারে লিখলাম, মানে ক্যান্সার কোষ ধ্বংস করে। মনে রাখবা ক্যান্সার কোষ ধ্বংস করে এটা। ওকে, এরপর আসো দেখি আমাদের আয়োডিন 131। আয়োডিন 131, এটা কাজ হচ্ছে কি? আয়োডিনের কারণে কি হচ্ছে? গলগণ্ড হয় বা থাইরয়েড। এটা কি তোমার মেইনলি থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার হচ্ছে। কিসে ব্যবহার হচ্ছে? মেইনলি তোমার থাইরয়েড বা টিউমার বলতে পারি আমরা। থাইরয়েড হলে কি হয়? গলা ফুলে যায় না? টিউমারের ক্ষেত্রে সেম, ফুলে যাওয়া হয়। এরপর আসো কি ফসফরাস 32, এটা কি রক্ত সঞ্চালনের ক্ষেত্রে, সঞ্চালন ঠিক রাখার ক্ষেত্রে এটা। এরপর আসো তোমার কার্বন 14 ডেটিং। আচ্ছা, এটা কি হচ্ছে তোমার? সাধারণত জীবাশ্মর ক্ষেত্রে, জীবাশ্ম। এরপর আসো তোমার রেডন, এটা কিসে ব্যবহার করা হচ্ছে? ক্যান্সার চিকিৎসা। এটা এগ্রিতে আসছিল, এটাও কি ক্যান্সার চিকিৎসায়। ঠিক আছে, তো আমরা জাস্ট এই কথা মনে রাখবো, রেডনটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। এই 5টা মনে রাখো, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো আমাদের গেল। এর পরবর্তীতে আসো দেখি আমাদের আচ্ছা এগ্রিতে আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি তোমার কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়? তো ফার্স্টে আসো নেসলার দ্রবণটা কি। দেখো নেসলার দ্রবণটা হচ্ছে কি জানো? K2HgI4। এটা কি শনাক্ত করে? NH4+ শনাক্ত করে। আয়ন শনাক্তকরণে কিসে ব্যবহার করা হচ্ছে? এটা NH4+ শনাক্তকরণের ক্ষেত্রে এই জিনিসটা মূলত ব্যবহার করা হচ্ছে। এবং যখন নেসলার দ্রবণটা ব্যবহার করা হয় তখন এটার সাথে হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা কি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করে তারপর এটাকে ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে অ্যান্সার কি এগ্রি কোথায় আসছে? এটা 19-20 আসছে আমাদের। নেসলার বিক্রয় কিসে ব্যবহার করা হচ্ছে? এটা। ওকে, তো আশা রাখি তোমরা সকলে এই জিনিসগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, তাই না? তো এগ্রি 19-20 এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে আমাদের মানে কৃষিগুচ্ছের যতগুলো কোশ্চেন ছিল সবগুলো আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা চলে যাব হচ্ছে কি
বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বিগত বছরে কোশ্চেনগুলো আমরা দেখব। সো আমাদের কৃষিগুচ্ছি যতগুলো ছিল সবগুলো আমি চেষ্টা করছি ক্লিয়ার করানোর। এখন বাকৃবিদটা একটু আমরা দেখি, চলো। প্রথম কোশ্চেন, যে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? দেখো সেম থিওরি অ্যাপ্লাই করব। নরমালি দেখো কোবাল্ট 60 আমরা আগের কোশ্চেনে জেনে আসছি, কোবাল্ট 60টা আমরা আগের কোশ্চেনে জেনে আসছি। সালফারের নরমালি কত হচ্ছে 32। দেখো সালফার নরমালি যখন 32 হয় তখন এটার প্রোটন সংখ্যা থাকে 16 এবং নিউট্রন সংখ্যা কি থাকে তোমার, বলো? নিউট্রন সংখ্যা থাকে 16, 16/16 1 হচ্ছে। বাট এখানে দেখো নিউট্রন সংখ্যা কয়টা হচ্ছে তাহলে? কারণ আমরা জানি কি আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা সেম থাকবে, প্রোটন সংখ্যা সেম বাট নিউট্রন সংখ্যাটা চেঞ্জ হবে। তাহলে এখানে প্রোটন সংখ্যা যদি 16 হয় তাহলে নিউট্রন সংখ্যা কত হচ্ছে তোমার? 19 হচ্ছে। নিউট্রন কত হচ্ছে? 19। তাহলে আমরা যেটা বলছিলাম নিউট্রন বাই প্রোটন অর্থাৎ তোমার 19/16, এটা কি মানে একের থেকে অনেক বেশি না? তাহলে একের থেকে যখন অনেক বেশি হবে তখন এটা আমরা আইসোটোপ ধরবো। ফসফরাস 31 ক্ষেত্রে আসো, এটাও তেজস্ক্রিয় আইসোটোপ। কেন আমি একটু বলে দেই। আমরা আগের কোশ্চেনে কিন্তু ফসফরাস 31 যেটা ছিল সেটাকে আমরা স্কিপ করছিলাম, মানে বলছিলাম যে তেজস্ক্রিয় না। ওকে, বাট দেখো যেহেতু আমরা আগেরটাতে বলছি কি তোমার ধরো তেজস্ক্রিয় না, এটা কেন বলছিলাম? কারণ এটার থেকে বেটার অ্যান্সার ছিল। বাট তুমি যদি একটু হলেও চিন্তা করো, জাস্ট একটু হলেও, মানে নরমালি ফসফরাসের নিউট্রন সংখ্যা ছিল কত? 15, ভর সংখ্যা যখন 30 থাকে। বাট এখানে ভর কত? 31। তাহলে এখানে নিউট্রন কয়টা হবে? 16। তাহলে আমাদের 16/15, মানে একের থেকে কি একটু হলেও বেশি আছে। তাহলে এটা হালকা হলেও আইসোটোপ হবে। বাট জিঙ্কের ক্ষেত্রে দেখো, সো জিঙ্কের নরমাল যে ভরটা, নরমালি জিঙ্কের ভর কত? নরমালি জিঙ্কের ভর হচ্ছে তোমার কত? 65.3। তাহলে এখন কত হয়েছে তোমার? এখন কত হয়েছে? 65 হয়েছে। তার মানে কি আমি ভরটাকে কমায় নিয়ে আসছি, আগের থেকেও কমিয়ে নিয়ে আসছি, তাই না? আগের থেকে কি আসছি? ভরটাকে কমায় নিয়ে আসছি, 65-এ নিয়ে আসছি। তার মানে কি নিউট্রন সংখ্যার একটু হলে ইফেক্ট পড়ছে, অর্থাৎ এটা কমছে, বাড়ে নাই। ফসফরাসটা একটু হলেও বাড়ছিল বাট জিঙ্কেরটা কি একটু হলেও কমছে। তাহলে আমরা বলতে পারি এটা কি তেজস্ক্রিয় আইসোটোপ নয়। তাহলে আমাকে বলো এগুলাকে মুখস্থ করা লাগবে? মুখস্থ ইনশাআল্লাহ করা লাগবে না, তোমরা জাস্ট এই ট্রিক্সটা মাথায় খেলবা, এইটা মাথায় খেলবা যে নরমাল নিউট্রন এবং প্রোটনের অনুপাতের থেকে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে কি মূলত তেজস্ক্রিয় হচ্ছে। বুঝাইতে পারছি? আর মেইনলি হচ্ছে কি 1-এর থেকে বেশি হইলে আর কি। বাট যেগুলো একটু মানে নরমালি যেগুলো পার্থক্য থাকে, যেমন আমরা কোবাল্টের ক্ষেত্রে নরমালি পার্থক্য ছিল, তাই না? নরমালি ওটা পার্থক্য ছিল এবং নরমালের থেকে যখন বেশি হয় তখন এটাকে আমরা তেজস্ক্রিয় বলি। কোবাল্ট যদি এখানে 59 থাকতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না। ওকে, আর ফসফরাসেরটাও কিন্তু একই বাড়ছে, মানে ভর এক বাড়ছে। কোবাল্টের ক্ষেত্রে ভর এক বাড়ছে, বাট কোবাল্টের আগে থেকেই কি ছিল তোমার? নিউট্রন সংখ্যা বেশি ছিল। বাট ফসফরাসের ক্ষেত্রে আগে থেকে সমান ছিল, এখন জাস্ট একটু চেঞ্জ হয়েছে। দ্যাটস আমরা এটাকে এটা থেকে বেশি প্রায়োরিটাইজ কাকে করলাম? এটাকে করলাম। আর সালফারও বাড়ছে বাট জিঙ্কের ক্ষেত্রে কমছে, দ্যাটস আমরা এটাকে কি বললাম? এটা তেজস্ক্রিয় নয়। এটা বাকৃবির 18-19 সরে আসছে। ওকে, তো আমি মনে করি যে এগুলো তোমরা মুখস্থ থেকে এইভাবে অ্যান্সার করা বেটার। ওকে, পরের কোশ্চেনে কি বলছে যে কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? আচ্ছা, তাহলে মনে রাখবা জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হচ্ছে মূলত কি ক্রোমাটোগ্রাফি থেকে। ক্রোমাটোগ্রাফি মূলত জিনিসটা কি? ক্রোমা মানে রঙিন। আচ্ছা, এটা মূলত হচ্ছে কি এটার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি স্থির মাধ্যম আর একটা হচ্ছে তোমার কি চলনশীল মাধ্যম থাকে। স্থির আর একটা হচ্ছে তোমার কি চলনশীল। এই দুইটা মাধ্যম মূলত এটার মধ্যে থাকে, ঠিক আছে? এবং এই ক্রোমাটোগ্রাফির মাধ্যমে মূলত কি জৈব যৌগের পৃথকীকরণটা করা হয়, এটা একটু মাথায় রাখবা। আর ঊর্ধ্বপাতন যেটা আছে দেখো, বাষ্পপাতনটা মূলত কি? বাষ্পপাতনটা মূলত ইউজ করা হচ্ছে সুগন্ধির ক্ষেত্রে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাষ্পপাতন বা স্টিম পাতন যেটা আছে এটা কি সুগন্ধিতে, সুগন্ধির ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এরপর এনিলিন থেকে নাইট্রোবেনজিন তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ঊর্ধ্বপাতন যেটা আছে আমি একটু ঊর্ধ্বপাতনটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ঊর্ধ্বপাতন ইংলিশটা মনে রাখবা তোমার সাবলিমেশন, ঠিক আছে? ইংলিশটা হচ্ছে তোমার কি সাবলিমেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঊর্ধ্বপাতন জিনিসটা হচ্ছে কি যখন তোমার ডিরেক্টলি কোন একটা পদার্থ কঠিন থেকে গ্যাস হচ্ছে বা উদ্বায়ী হচ্ছে, এটাকে কি বলতেছি আমরা? উদ্বায়ী হচ্ছে, তখন সেটা আমরা বলবো কি এটা হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন হচ্ছে। তাহলে কাদের ক্ষেত্রে ঊর্ধ্বপাতনটা দেখা যাচ্ছে? মূলত মনে রাখবা বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায়, বেনজোইক অ্যাসিড। তারপর কর্পূরের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তারপর ন্যাপথালিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে,
ওকে, তো এই জিনিসগুলোতে হচ্ছে তোমার সাধারণত দেখা যায়। আরেকটা হচ্ছে কি আয়োডিন, তো এইগুলোতে হচ্ছে মূলত ঊর্ধ্বপাতনটা দেখা যাচ্ছে। ওকে, এখন আসো এখানে কি বলছে ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, তো ক্রোমাটোগ্রাফি থেকে আমরা কিছু জিনিস এখান থেকে মনে রাখতে পারি। দেখো ক্রোমাটোগ্রাফি থেকে সাধারণত ক্রোমাটোগ্রাফিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার মূলত বন্টন ক্রোমাটোগ্রাফি। তাহলে দেখো এখানে যদি আমরা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বলি, সাধারণত অধিশোষণ কি মনে রাখবা, অধিক পাকা, অধিক পাকা মনে রাখবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, অধিক পাকা। তাহলে পা থেকে মনে রাখবো কি আমরা এখানে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, আর কা থেকে মনে রাখবো কি কলাম ক্রোমাটোগ্রাফি। তাহলে প্রথম অংশ কি আমরা এখানে কলাম মনে রাখবো, আর মনে রাখবো কি পাতলা স্তর, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা 3 লেয়ার ক্রোমাটোগ্রাফি, এই দুইটাকে আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে সারাটা কি বন্টন ক্রোমাটোগ্রাফি, বন্টন ক্রোমাটোগ্রাফি এটা আবার দুই রকম, একটা হচ্ছে কি পেপার ক্রোমাটোগ্রাফি, আরেকটা হচ্ছে তোমার কি সাধারণত গ্যাস ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফি একটা পেপার, আর একটা হচ্ছে তোমার কি গ্যাস ক্রোমাটোগ্রাফি হয়। তো এগুলো থেকে আমরা আরো দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে কি স্থির মাধ্যম থাকে, আর একটা হচ্ছে তোমার কি সচল মাধ্যম থাকে বা চলনশীল মাধ্যম থাকে, দুইটা মাধ্যম থাকে। তাহলে স্থির মাধ্যম কলামের ক্ষেত্রে মনে রাখবো কি কলামের কঠিন, এটাও কি থাকবে কঠিন। আর সচল মাধ্যম অবভিয়াসলি তরল হবে, কারণ কঠিন গুলা কি সচল হয় কখনো, কঠিন গুলা কখনো সচল হয় না, একটু মাথায় রাখবা। আচ্ছা, পেপারের ক্ষেত্রে মনে রাখবো এটাও কি সাধারণত কঠিন, এরপর কি এটা তোমার সচল মাধ্যমের ক্ষেত্রে তরল হবে। আর গ্যাসের ক্ষেত্রে মনে রাখবো এটা কি সচল মাধ্যমও তোমার স্থির মাধ্যম হচ্ছে কি গ্যাস, সচল মাধ্যম হচ্ছে তোমার কি গ্যাস, দুইটাই তোমার মূলত এখানে কি হবে গ্যাস হবে। তাহলে বুঝাতে পারছি তো, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি সাধারণত আমাদের ক্রোমাটোগ্রাফির মধ্যে পড়ে। আর ক্রোমাটোগ্রাফি থেকে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে একটা ফ্যাক্টর আছে যেটাকে বলে কি রিটেনশন ফ্যাক্টর, আর এফ, বা এটাকে বলতে পারি কি আমরা রিটেনশন ফ্যাক্টর। তো এই আর এফ বা রিটেনশন ফ্যাক্টরের মান অলওয়েজ 1 এর থেকে কম হবে, সরি অলওয়েজ কি হবে 1 এর থেকে কম হবে। 1ও যদি হয় তারপরও কিন্তু হবে না, এটা অনেক সময় কোশ্চেন আসে যে নিচের কোনটি রিটেনশন ফ্যাক্টর বা আর এফ এর মান নয়, তখন মনে রাখবে এটা 1 এর থেকে কম, মানে 1ও যদি হয় তারপরও এটা ভুল। বুঝাইতে পারছি? তাহলে মোটামুটি ক্রোমাটোগ্রাফি আমাদের এখান থেকে ক্লিয়ার, এইটুক পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন আসো, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? নরমালি মনে রাখবা আমরা যদি হিসাব করি যে তোমার প্রধান শক্তি স্তরে, প্রধান শক্তি স্তর বা যেটাকে বলি কি আমরা অরবিট, অরবিটে ইলেকট্রন সংখ্যা হিসাব করে কি দিই আমরা 2n² দিই। বুঝাইতে পারছি? অরবিট আমরা যে কোয়ান্টাম সংখ্যা পড়ি না, প্রধান শক্তি মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা থাকে n, বুঝছো এটা কি থাকে n থাকে। তাহলে আমরা মনে রাখবো যে প্রধান শক্তি স্তর বা অরবিটের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হিসাব কি 2n², n মানে কি শক্তি স্তর। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 2 × 5², তাহলে আমাদের কি আসতেছে 2 × 25, আলটিমেটলি কত আসে 50। বাট বাস্তবিক অর্থে মানে বাস্তবে আসলেই কখনোই 32+ কখনোই হবে না, ম্যাক্সিমাম 32। তাহলে বাস্তবিকভাবে আমরা কি মনে রাখবো এটা ম্যাক্সিমাম 32 হয়, যদিও আমাদের 50 আসছে বাট ম্যাক্সিমাম কি হচ্ছে আমাদের এখানে 32 আসছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি শিখলাম যে তোমার প্রধান শক্তি স্তরে ইলেকট্রন হিসাব করে কি দিয়ে 2n² এই সূত্র দিয়ে, আর যদি অরবিটাল বলতো তাহলে শুধু n² হইতো, শুধু n² হইতো। বুঝতে পারছি প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে। ওকে, আচ্ছা পরে আসো, কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশকে ব্যবহার করে? তাহলে দেখো জীবাণুনাশক কয়টা আছে 1 2 3 4 5 6, 6টা অক্ষর দিয়ে আছে না। তাহলে আমরা কি বলতে পারতেছি 8 আর 2 কত 6, 8 আর সরি 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 6, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6 হচ্ছে, 6 আর 6 মিলছে। তাহলে আমরা এটা বলতে পারি, এটা আমরা আগে ক্লিয়ার করে আসছি তাই না, 17 18 সেশন আসছে। আশা করি তোমরা আগের এটা দিয়ে তোমরা এটা ক্লিয়ার হইতে পারছো ইনশাআল্লাহ। তারপর আসো দেখি কি বলছে, কোন প্রকার আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ? সো এই যে দেখছো অলরেডি আমাদের এই কোশ্চেনগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি, কিন্তু এখন আর আমাদের চাপ হচ্ছে না খুব একটা। দেখো আমাদের কি বলছে যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, তার মানে কি যত ডানে যাব তাহলে মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। তাহলে অদৃশ্য এই যে অবস্থায় অব দিয়ে কি মনে রাখবো আমরা আয়ার রশ্মি। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে এখানে আয়ার রশ্মিটা অ্যান্সার হচ্ছে। ওকে, আচ্ছা অ্যামোনিয়াম শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হচ্ছে?
অ্যামোনিয়াম শনাক্তকরণে নরমালি কি ব্যবহার করা হচ্ছে বলো তো দেখি। এখানে মূলত নেসলার দ্রবণটা ব্যবহার করা হচ্ছে। এটা কোথায় আসছে? এটা আসছে তোমার বাকৃবি 16-17 সেশনে। ওকে, তাহলে খুবই কঠিন একটা জিনিস যেটা তোমরা সবসময় কঠিন ভাবে নাও, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। কোন পরীক্ষার মাধ্যমে? সিক্ত পরীক্ষার মাধ্যমে। তাহলে চলো আমরা সবগুলো আয়ন শনাক্তকরণ হচ্ছে কি আমরা একটু সিক্ত পরীক্ষার মাধ্যমে আমরা একটু শিখে ফেলি, ঠিক আছে? আমরা জাস্ট আয়ন শনাক্তকরণটা কিসের মাধ্যমে শিখবো? সিক্ত পরীক্ষার মাধ্যমে। চলো স্লাইড দিই। আয়ন শনাক্তকরণে মূলত হচ্ছে কি দুইটা পরীক্ষা থাকে, একটা হচ্ছে কি শিক্ষা পরীক্ষা আর একটা হচ্ছে সিক্ত পরীক্ষা। শিক্ষা পরীক্ষা আমরা সামনে পড়বো, বা সিক্ত পরীক্ষাটা আপাতত দেখি। চলো, আয়ন শনাক্তকরণ দেখো। তাহলে আমরা কোন পরীক্ষা আসছি? সিক্ত পরীক্ষাতে আসছে। এটা হচ্ছে আমাদের সিক্ত পরীক্ষা। দেখো এখানে সাধারণত আমরা আয়ন কয়টা পাবো? দুইটা পাবো। একটা পাই কি আমরা ক্যাটায়ন বা পজিটিভ আয়ন, আর একটা পাই কি আমরা অ্যানায়ন বা নেগেটিভ আয়ন। তাহলে আমরা কয় প্রকার আয়ন পাই? মূলত দুই প্রকার। এক প্রকার হচ্ছে কি ক্যাটায়ন, আরেক প্রকারে পাবো হচ্ছে আমরা অ্যানায়ন পাবো মূলত, বা নেগেটিভ আয়ন, আর এটা হচ্ছে কি পজিটিভ আয়ন। তাহলে ফার্স্টে আসো আমরা একটু ক্যাটায়ন শনাক্তকরণটা দেখি। তো ক্যাটায়ন শনাক্ত করতে গেলে আমরা এগুলোকে একটু সুন্দর করে সাজাবো সবগুলাকে। যেমন আমরা বলতে পারি কি যে তোমার ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এগুলোকে সাজালাম। এরপরে একটু গ্যাপ দিয়ে ডি ব্লকের গুলোকে সাজাই। আয়রন 2+, আয়রন 3+, তারপর জিঙ্ক 2+, এবং সবার শেষে রাখবো কি যার ইলেকট্রন সংখ্যা মানে ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম, কপার 2+, আমরা রাখলাম। ওকে, তো মনে রাখবা যে এখানে দেখো খুব রিল্যাক্সে মনে রাখবা, সবগুলোকে আমরা শনাক্ত করতে পারি কি দিয়ে জানো? সবগুলোকে শনাক্ত করতে পারি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, সবগুলোকে। এরপর আসো যতগুলো ডি ব্লক আছে এই সবগুলো ডি ব্লককে আমরা শনাক্ত করতে পারি একটা দিয়ে, সেটা কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে। সংকেতটা হচ্ছে কি Ke4FeCN6। এটা কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, আচ্ছা এখন এটা যেহেতু ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, তাহলে আমরা এটাকে আলাদা করলাম, যদিও আমরা ওইভাবে না, বাট আমরা মনে রাখার জন্য এটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এটাকে আমরা আলাদা করতে পারি। তো এটাকে আলাদা করলে দেখো এখন আমরা যে এই তিনটা আছে এই তিনটাকে মনে রাখবো কি দিয়ে শনাক্ত করতে পারি আমরা? পটাশিয়াম ফেরিসায়ানাইড। যখন ফেরি হবে তখন কি পটাশিয়াম তিনটা, Ke3FeCN6। তো এটাতে কি মনে রাখবো আমরা? জাস্ট ফেরিসায়ানাইড। ওকে, সো এই জিনিসটা গেল, ঠিক আছে। আচ্ছা এখন আসো ক্যালসিয়াম 2+টাকে আমরা আবার আরেকটা দিয়ে শনাক্ত করতে পারি, বুঝছো? ক্যালসিয়াম 2+টাকে আমরা আবার আরেকটা দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার ধরো অ্যামোনিয়াম এই দিয়ে দাঁড়াও NH4 থায়োসায়ানাইড দিয়ে, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে কি করতে পারি? আমরা শনাক্ত করতে পারি। এটা হচ্ছে ক্যালসিয়াম 2+কে। এটা আমরা আলাদাভাবে একটু জাস্ট মনে রাখবো, বুঝছো? এটাকে আমরা আলাদাভাবে মনে রাখবো জাস্ট। ওকে, আচ্ছা সরি, এটা কি সম্ভবত অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে, তাই না? এটা মনে হয় অ্যামোনিয়াম অক্সালেট। আচ্ছা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে তোমার এই দুইটাকে শনাক্ত করা যায়। এটাকে NH4CN6 এই দুইটাকে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে শনাক্ত করতে পারি। আচ্ছা এইটাকে সম্ভবত অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শনাক্ত করে। এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শনাক্ত করেছে ক্যালসিয়াম 2+টাকে। আচ্ছা আর হচ্ছে তোমার বাকি থাকে কি? সোডিয়াম প্লাস। এটা হচ্ছে তোমার কি K2H2SB2O7। আর সোডিয়াম প্লাস গেল, এটা সংকেতটার নাম কি? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। এটার নাম হচ্ছে তোমার কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ঠিক আছে। আর অ্যামোনিয়াম প্লাসটাকে কি দিয়ে শনাক্ত করতে পারি? নেসলার দ্রবণ দিয়ে। অ্যামোনিয়াম আয়ন যেটা আছে NH4+, এটাকে শনাক্ত করতে পারি কি দিয়ে? K2HgI4 নেসলার দ্রবণ দিয়ে। এখন বর্ণের ক্ষেত্রে তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে যে কোনটার বর্ণটা কি হবে। তো বর্ণ থেকে মনে রাখবা সাধারণত যারা ডি ব্লকে থাকে বা বিশেষ করে যারা অবস্থান্তর থাকে তারা বর্ণ দেয়, আর বাকিগুলো সাধারণত বর্ণ দেয় না।
যেমন ধরো আয়রন 2+ দিবে, আয়রন 3+ দিবে, বুঝছো, এরা বর্ণ দিবে। ধরো তুমি আয়রন 2+ কে তুমি পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে দিলা, তখন হবে কি জানো, গাঢ় নীল বর্ণের হবে। পটাশিয়াম ফেরুসায়ানাইড দিয়ে দিলে হালকা নীল বর্ণের হবে। আবার আয়রন 3+ কে তুমি যদি আবার পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে দাও, মানে কি K3FeCN6, তখন হচ্ছে এটাকে বাদামি হবে। আবার আয়রন 3+ কে তুমি যদি K4FeCN6 দিয়ে দাও, তখন কি এটা আবার হচ্ছে কি তোমার হালকা বর্ণের হবে। আচ্ছা সরি, গাঢ় নীল বর্ণের হবে, মানে K4 দিয়ে দিলেও গাঢ় নীল বর্ণের হবে। ওকে, তো এখন আসো অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে মূলত আমরা যে অ্যানায়নগুলো পাবো সেগুলো হচ্ছে যেমন ধরো ক্লোরিন মাইনাস, তারপর কি কার্বনেট, তারপর আমরা হচ্ছে কি পাই এখানে সালফেট, এই চারটাকে শনাক্ত করতে পারি। তাহলে দেখো সবগুলোকে তুমি শনাক্ত করতে পারো কি দিয়ে জানো, লেড অ্যাসিডের দ্বারা, PbCH3, তারপর কি COO2। এটা হচ্ছে কি লেড অ্যাসিডের দ্বারা তুমি সবগুলোকে শনাক্ত করতে পারো। শুধু ক্লোরিনটাকে, এটাকে শনাক্ত করতে পারো সিলভার নাইট্রেট দিয়ে। এই দুইটাকে শনাক্ত করতে পারো বেরিয়াম নাইট্রেট দ্বারা। এই হচ্ছে মোটামুটি আমাদের আয়ন শনাক্তকরণটা শেষ। ওকে, এভাবে সাজাবা সবগুলোকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সায়ানাইড, এটা কি অ্যামোনিয়াম অক্সালেট, তারপর হচ্ছে তোমার কি মোটামুটি এই যে তোমার ডি ব্লক গুলোকে ফেরুসায়ানাইড, কপার বাদ দিয়ে বাকি ডি ব্লক ফেরিসায়ানাইড, সোডিয়াম প্লাস পটাশিয়াম পাইরোঅ্যান্টিমুরেট, অ্যামোনিয়াম প্লাস ন্যাসলা দ্রবণ, আর এই যে অ্যানায়নটা দেখে ফেলবা। তাহলে ইনশাল্লাহ তোমাদের আয়ন শনাক্তকরণটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আসো ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হচ্ছে, তার আগে আমি একটু দেখি আমার রেকর্ডটা চলমান কিনা। ওকে, ঠিকঠাক আছে। ও বাবা, 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা 12তে 15-16তে আসছে। দেখো আমরা এর আগে হচ্ছে কি আমরা একটু দেখো তড়িৎ চৌম্বকীয় রশ্মিগুলোর ব্যবহারগুলো একটু পড়ি, সহজভাবে মনে রাখার জন্য আমি তোমাদেরকে কিছু বলবো। দেখো ফার্স্টে আসো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, রেডিও মানে কি বলো, বেতার, তার মানে কি এটা বেতারে থাকবে। রেডিও, টিভি একই তো জিনিস, টিভিতে থাকবে। আচ্ছা রেডিও, দেখো রেডিও কি হচ্ছে, বেতার, টিভি, এবং দেখো এগুলা কি করে সাধারণত অনেক দূরে দূরে বার্তা পাঠায়। রেডিও কি মানে কাছাকাছি কাজ করে না, অনেক দূরে অনেক দূরে। তাহলে আমরা কি মনে রাখবো, দেখো দূর সমুদ্রে জাহাজ চলাচলের সিগন্যাল দেয়, তার মানে কি দূর সমুদ্রে, দূরে দূরে হইলে এগুলা কি হবে তোমার সাধারণত কাজ করবে। রেডিও ওয়েভের কি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি না, তার মানে মনে রাখবে এগুলো দূরে দূরে কাজ করে মূলত, এই যে দূর সমুদ্রে, বেতার এবং কি টিভিতে। আরেকটা মনে রাখবে সেটা হচ্ছে কি এমআরআই তে হয়। কিসে হচ্ছে, এমআরআই তে। এমআরআই জিনিসটা কি দেখো, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং, এটা হচ্ছে কি সাধারণত এমআরআই, চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। এটা কি করা হয়, মানে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এবং এমআরআই এর ক্ষেত্রে কোন পরমাণুকে ব্যবহার করা হচ্ছে, হাইড্রোজেনকে ব্যবহার করা হচ্ছে, মনে থাকবে। আচ্ছা আরেকটা কনসেপ্ট আছে কি এনএমআর। সো এনএমআরটা কখন হয়, যখন কি বিজোড় প্রোটন সংখ্যা পাওয়া যায়, তখন কি এনএমআর সক্রিয় হয়, বিজোড় প্রোটনের ক্ষেত্রে এনএমআর। মাইক্রোওয়েভ, দেখো মাইক্রোওয়েভ, তাহলে দেখো মাইক্রো কি করে চলাচল করে, মাইক্রো কি করে চলে নাকি বসে থাকে, মাইক্রো তো চিনো ভ্রুম ভ্রুম, তো এই মাইক্রো কি করে চলে, তাহলে মোবাইল মানে কি চলাচল করে। তারপর দেখো এইখানে মোবাইল, তার মানে কি মোবাইলে মাইক্রো হবে। আর মাইক্রো ওভেন রান্নার কাজে, নরমালি মাইক্রো থেকে মাইক্রো ওভেন হচ্ছে। আর মাইক্রো মানে কি চলে, তার মানে কি বলতে পারতেছি আমরা, এটা মোবাইল টাওয়ার হোক বা মোবাইল ফোন হোক, যেটাই হোক, মোবাইলে আমরা কি ইউজ করি, ওয়াইফাই ইউজ করি, এই যে ওয়াইফাই ইউজ করি, বুঝলো। আচ্ছা অবলোহিত, আচ্ছা অবলোহিত মানে কি আমরা অবহেলা, আমরা কি করি সব থেকে বেশি অবহেলা করি কাকে জানো, আমাদের নিজের স্বাস্থ্যটাকে বা নিজের শরীরটাকে, তাই না। তাহলে যেহেতু নিজের শরীরটাকে সব থেকে বেশি অবহেলা করে, তার মানে কি শরীরের সাথে রিলেটেড কোনটা, মানে শৈল্য চিকিৎসা বলা হয় ফিজিওথেরাপিকে, শৈল্য চিকিৎসা বা এরকম কিছু একটা বলা হয়। তাহলে দেখো এটা শরীরের সাথে রিলেটেড, ফিজিওথেরাপি। অবহেলা করি কাকে, শরীরটাকে, তাহলে ফিজিওথেরাপি। আর কাকে অবহেলা করি, রিমোটটাকে। দেখবা টেলিভিশন ছাড়ার পর রিমোটটাকে কি করে একদম মানে চ্যানেলটা যা চেঞ্জ করলাম, ঢিল মেরে ছুঁড়ে ফেললাম। মোবাইলটাকে তো আমরা ছিঁড়ে মানে ঢিল মারি না, বাট রিমোটটাকে ঠিকই ঢিল মারি। তাহলে রিমোটকে কি করি, অবহেলা করতেছি। এই যে দেখো শরীরটাকে যখন অবহেলা করি না, একসময় দেখবা এই পালস আর ঠিক থাকে না, অর্থাৎ ব্লাড প্রেশারের সমস্যা হচ্ছে, শরীরে রক্ত চলাচলের সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা এসে ধরা দেবে, অর্থাৎ কি পালসের প্রবলেম হবে। ওকে, এরপর লাস্টে আসো কি অপটিক্যাল
ফাইবার, অপটিক্যাল ফাইবার হয়ে গেল। ওকে, লাস্টে এটা জাস্ট বলবা। তারপর দৃশ্যমান। আচ্ছা, দৃশ্যমানটা বেশি আসে কোথায় জানো? সালোক সংশ্লেষণ। তোমরা দেখো উদ্ভিদ শারীর তত্ত্ব যখন পড়ো তখন আমরা একটা জিনিস পড়ি না, সালোক সংশ্লেষণটা সব থেকে বেশি হচ্ছে কোন আলোতে? লাল আলোতে। লালটা কি আলো? দৃশ্যমান। তাহলে সালোক সংশ্লেষণ মানে কি? দৃশ্যমান। ওকে, যেহেতু দৃশ্যমান তার মানে কি? এটা দর্শনের কাজে, দেখার কাজে। ওকে, বিশ্লেষণী রসায়নে, অর্থাৎ তুমি যখন রসায়নটাকে বিশ্লেষণী রসায়ন, অর্থাৎ কি কোনো কিছু বিশ্লেষণ করতে গেলে কি আমাকে আগে দেখতে হবে? দৃশ্যমান। বর্ণ নির্ধারণ করতে গেলে বর্ণ, আগে তো বর্ণটাকে দেখতে হবে, তার মানে কি অবভিয়াসলি এগুলো দৃশ্যমান হবে। অতি বেগুনি, অতি বেগুনিটা আমরা এমনিতে জানি যেহেতু ইউভি, তার মানে ফার্স্ট অফ অল ইউভি লেন্স, এটাতে কোনো কনফিউশন নাই। আরেকটা জিনিস আমরা খুব ভালো করে জানি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি জাল টাকা এবং কি জাল পাসপোর্ট শনাক্তকরণ। এটা আমরা একদম সব থেকে বেশি আমরা এটাই পড়ি, তাই না? আচ্ছা, এরপর এক্সরে। এক্সরে নিয়ে কোনো কোয়েশ্চেন আসে? মানে কোয়েশ্চেন কি তোমাদের আছে? নাই, কারণ তোমরা যখন একটু হাত ভাঙো, একটু কোমর ভাঙো, দেখবা এই যে দেহের অভ্যন্তরীণ প্রতিচ্ছবি এক্সরে করবে এবং কি গোয়েন্দা কাজে, এই দুইটা কাজে মূলত এক্সরে ব্যবহার করা হচ্ছে। গামা রশ্মি, গামা থেকে কি মনে রাখবো? গম। গম মানে কি? খাদ্যশস্য সংরক্ষণ, মেইনলি এটাই, মেইনলি হচ্ছে এটা। আরেকটা মনে রাখবা, ক্যান্সার চিকিৎসা। ঠিক আছে, তো আশা করি তোমরা এইভাবে পড়লে মানে অনেকটা ইজিলি পড়তে পারবা। মুখস্থ করার থেকে জাস্ট এইভাবে পড়বা, তাহলে তোমার জন্য ইজি লাগবে। তাহলে আমরা দেখি যে ফিজিওথেরাপিতে কোনটা ব্যবহার করা হচ্ছে, বলো। অবহেলা করি, শরীরটাকে অবহেলা করি, তার মানে কি? ইনফ্রারেড বা কি অবলোহিত রশ্মি। আমরা আশা করি এখন বুঝছি এটা কোথায় আসছে। এগ্রিতে 15-16তে আসছে। একটা ইম্পর্টেন্ট টাইপ আমাদের ক্লিয়ার হয়ে গেল। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে ভর সংখ্যা একই বলছে, আমাকে দেখতে হবে কি ভর সংখ্যা একই যদি থাকে তাহলে আমার সিম্পলি এটা আইসোবার হবে। আইসোটোপ, প্রোটন সংখ্যা একই, আইসোটোন নিউট্রন সংখ্যা একই, আইসোমার এটা কি সাধারণত সমাণু, অর্থাৎ তোমার দেখো সমাণু মানে কি আণবিক সংখ্যা একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটা কি সমাণু? এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। নেক্সট আসো। ওকে, বাকৃবির কোশ্চেন আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমরা এখন শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির বিগত মানে 18-19 থেকে শুরু করে আমরা হচ্ছে কি 10-11 সেশন পর্যন্ত যাই, মানে 7-8 বছরের কোশ্চেন আমরা একটু দেখি। চলো, রাদারফোর্ডের তার পরমাণু মডেলে কোনটির আচরণ ব্যাখ্যা করতে পারেননি? আচ্ছা, ফার্স্টে আসো রাদারফোর্ড। আমরা যদি একটু দেখি রাদারফোর্ডের মডেলটা, রাদারফোর্ডের মডেলটাকে কি বলা হচ্ছে? সোলার সিস্টেম মডেল। সোলার সিস্টেম মডেল বা বলতে পারি কি অ্যাটমিক নিউক্লিয়ার মডেল বা বলতে পারি কি সৌর মডেল, তাই না? এটা হচ্ছে কি রাদারফোর্ডের মডেলটা মূলত। ওকে, আচ্ছা, এরপর আসো রাদারফোর্ড কি পরীক্ষা করেন? সাধারণত আলফা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন, আলফা বিচ্ছুরণ কণা টেস্ট করেন, আলফা বিচ্ছুরণ কণা দিয়ে টেস্ট করেছিলেন। আচ্ছা, এবং রাদারফোর্ডের যে এখানে উপকরণগুলো কি ছিল বলতো? যে উপকরণগুলো ছিল, তাহলে সেখানে কি কি ছিল? 1 নাম্বার উপকরণগুলো খুবই আসে, প্রথমে আসে কি আলফা কণা। আলফা কণা মানে কোনটা? দ্বিধনাত্মক হিলিয়াম, এই যে 4 2 2+, এটা কি আলফা কণা সংকেত। 2 নাম্বার আসো, আর কি করেছিলেন উনি? লেড ব্লক, লেড ব্লক ইউজ করেন। আর কি করেছিলেন দেখো 3 নাম্বার সোনার পাত, যেটা পুরুত্ব কত? 0.404 সেন্টিমিটার, এটা হচ্ছে কি সোনার পাতের পুরুত্ব। এবং অনুপ্রভ বা প্রতিপ্রভ সৃষ্টি করার জন্য জিঙ্ক সালফাইড পর্দা, আবরণযুক্ত পর্দা ব্যবহার করেছিলেন। এটা হচ্ছে কি রাদারফোর্ডের মডেলের উপকরণগুলো। এবং রাদারফোর্ড সিদ্ধান্ত যেটা আসে, মানে সিদ্ধান্ত রাদারফোর্ডের মডেলের যে সিদ্ধান্ত, সিদ্ধান্ত হচ্ছে কি পরমাণুর সমস্ত পজিটিভ চার্জ মানে ধনাত্মক আদান, তারপর হচ্ছে কি সমস্ত ভর কোথায়? এগুলো কেন্দ্রে থাকে। সমস্ত পজিটিভ চার্জ সমস্ত ভর এগুলো কি থাকে? কেন্দ্রে থাকে। তাহলে আলটিমেটলি উনি কি আবিষ্কার করেছেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। এবং উনি কি আবিষ্কার করেছেন? মূলত নিউক্লিয়াস জিনিসটাকে আবিষ্কার করেছেন। তাহলে নিউক্লিয়াস মানে কি বলতো দেখি? এখানে কি থাকবে? নিউট্রন থাকবে, এখানে কি থাকবে? প্রোটন থাকবে। মোটামুটি এটা বলছেন যে তোমার কি এর বাইরে ইলেকট্রনটাও ধারণা পাওয়া যায়, ইলেকট্রন। তাহলে থাকবে না কোনটা? নিউট্রনই থাকবে না। এটা কি? এটা অস্থায়ী কণিকা। মূলত স্থায়ী কণিকাগুলো আবিষ্কার করেছেন রাদারফোর্ড। এবং মনে রাখবা রাদারফোর্ড কি করেছেন? উনি আলফা কণা আবিষ্কার করেছেন। রাদারফোর্ড কি করেন? আলফা কণা আবিষ্কারক কে? রাদারফোর্ড।
ঠিক আছে, এরপর আসো আমরা আরেকটা জিনিস জেনে নেই, বোরের মডেলটা একটু। বোর, তো বোরের মডেলে সাধারণত তিনটি স্বীকার্য আছে। এক নাম্বার তিনটি স্বীকার্য, শক্তি স্তর। এক নাম্বার মতবাদ হচ্ছে কি শক্তি স্তর মতবাদ। তো শক্তি স্তরে কি বলা হয়, যে প্রধান শক্তি স্তর কি k = 1, l = 2, m = 3, তারপর কি n = কত 4। অর্থাৎ শক্তি স্তরগুলোকে উনি k, l, m, n এইভাবে ভাগ করেছিলেন। তার মানে k মানে হচ্ছে কি 1, l মানে হচ্ছে তোমার 2, m মানে হচ্ছে কি 3 এবং n মানে হচ্ছে তোমার কি 4। এই হচ্ছে শক্তি স্তর মতবাদ। আরেকটা মতবাদ হচ্ছে তোমার কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের মতবাদ যেটা আছে, তো ওইখানে বলা হয় mvr = কি nh/2π। সো এইটা একটু মনে রাখবে, এখান থেকে ম্যাথ দিলে দিতে পারে, ইজি ম্যাথ আসবে। তোমার জাস্ট এনটা মনে রাখতে হবে যে কততম শক্তি স্তর বলছে, জাস্ট এনটা মনে রাখবা, আর কিচ্ছু না। আর এইচ যেটা আছে এটা কি প্লাঙ্কের ধ্রুবক। এইচ জিনিসটা কি প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক, তো প্লাঙ্কের ধ্রুবকটা কত 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবকটা মূলত। ওকে, সো এই জিনিসটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। লাস্ট হচ্ছে তোমার কি শক্তি বিকিরণ মতবাদ। শক্তি বিকিরণ মতবাদ বা বর্ণালী যেটা আর কি মূলত আমরা এটাকে বলি। ঠিক আছে, এই জিনিসটা মূলত বোরের মডেল থেকে পাওয়া যায়। ওকে, আর বর্ণালীতে তো আমরা আগেই পড়ে আসছি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালীটা শুধুমাত্র বোরের মডেলে ব্যাখ্যা করা যায়। যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+ এবং কি বেরিলিয়াম 3+, এগুলো মূলত ব্যাখ্যা করা যায়। বর্ণালীর উপর দুই ধরনের প্রভাব থাকে, একটা হচ্ছে কি চুম্বকের প্রভাব, আর একটা হচ্ছে তোমার কি তড়িতের প্রভাব। চুম্বকের প্রভাবটাকে বলা হচ্ছে কি জিমেন প্রভাব এবং তড়িতের প্রভাবটাকে বলা হচ্ছে কিন্তু স্টার্ক প্রভাব। ঠিক আছে, আচ্ছা আমাদের কিছু সমীকরণ মনে রাখতে হবে, যেমন ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো ডি ব্রগলি মূলত কি করেছেন, উনি ইলেকট্রনের দুইটা ধর্ম, একটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম যেটাকে আবিষ্কার করেছেন হাইগেন্স, আর একটা হচ্ছে তোমার কি তোমার কণিকা ধর্ম যেটাকে আবিষ্কার করেছেন তোমার মূলত নিউটন। তাহলে এই দুইটাকে একত্র করেছেন, ঠিক আছে, এই দুইটাকে একত্র করেছেন, একত্র করে একটা সমীকরণ যেটা হচ্ছে কি ল্যামডা = h/mv, বা আমরা বলতে পারি কি h/p। এটা হচ্ছে কি ডি ব্রগলির সমীকরণ, এটা একটু মনে রাখবা। প্লাঙ্কের সমীকরণটা মনে রাখবা, প্লাঙ্ক। প্লাঙ্ক হচ্ছে কি শক্তি সমীকরণ দেয় কি E = hc/λ, E = hf, বা আমরা বলতে পারি কি hc/λ। এটা হচ্ছে কি প্লাঙ্কের যে সমীকরণটা আছে। ওকে, এই দুইটা জিনিস একটু ভালো করে মাথায় রেখো। ওকে, আর মনে রাখবো হচ্ছে কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা হচ্ছে তোমার কি del x del p h/4π। অর্থাৎ হয় অবস্থান এবং কি অবস্থান যদি সঠিকভাবে নির্ণয় করো তাহলে কি তোমার সাধারণত ভরবেগটা কি আসবে, তোমার এরর আসবে। আবার যদি ভরবেগটাকে সঠিকভাবে নির্ণয় করো তাহলে কি অবস্থানটা এরর আসবে। এইটাই মূলত কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যা সমীকরণটা মনে রাখবা। আরেকটা জিনিস, সমীকরণটা দুইভাবে আসতে পারে, del x del p। যদি তোমার কি h এর মাথা কাটা থাকে তাহলে কি নিচে 2 আসবে আর পাইটা সরে যাবে। আমি এইভাবে পড়াই আর কি, যে h/4π, যদি h এর মাথা কাটা থাকে তাহলে নিচে শুধু 2 আসবে। এই সমীকরণগুলো জাস্ট মনে রাখো, তাহলে তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো আমাদের নেক্সট কোশ্চেনে কি আছে। HPLC এর পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে কি জানো, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি। হাই পারফরম্যান্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি। তো HPLC জিনিসটা হচ্ছে কি মূলত জানো, কলাম ক্রোম্যাটোগ্রাফির উন্নত ধাপ। এটা মূলত হচ্ছে কি তোমার কলাম ক্রোম্যাটোগ্রাফির যে তোমার উন্নত ধাপ, সেটা হচ্ছে কি HPLC। এটা এসবাউতে 18-19 সেশনে আসছে। পরে আসো শিক্ষা পরীক্ষা আমাদের। ওকে, ইম্পর্টেন্ট টাইপ, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ শিক্ষা পরীক্ষা। দেখো শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ কোনটা দেখা যায়, ইটের মতো লাল বর্ণ দেখা যায় কোনটা, দেখো তো আমাদের এখানে আবার দেওয়া আছে শিক্ষা পরীক্ষাগুলা। প্রথমে মনে রাখবে লিথিয়াম, লিথিয়াম কি বর্ণ হবে, লাল বর্ণ। লিথিয়ামে কি আছে, লো আছে, তার মানে কি লাল বর্ণ হবে। সোডিয়াম, সোডিয়ামে কি আছে, সো, সো মানে কি সোনালী হলুদ। এগুলো কিন্তু সব খালি চোখে, এখানে আমরা যা দেখতেছি সব কি খালি চোখে। সো মানে কি সোনালী হলুদ। পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম দেখো পটাশিয়াম কি হবে,
হালকা বেগুনি হবে। কি হবে? পটাশিয়াম মানে কি? পটাশিয়ামের পার্পল, পার্পল মানে কি? বেগুনি, বুঝছো? বেগুনি হবে। এরপর আসো রুবিডিয়াম। রুবিডিয়াম দেখো আর থেকে হচ্ছে তোমার কি? রেড, একটু লালচে, বি থেকে হচ্ছে তোমার কি? বেগুনি, লালচে বেগুনি। তাহলে বুঝছো আর থেকে রেড মানে কি? লালচে, বি থেকে হচ্ছে কি? বেগুনি, লালচে বেগুনি। ক্যালসিয়াম, তাহলে দেখো আমরা অনেক সময় বলি না যে আমরা কি জানি অস্থিমজ্জায় ক্যালসিয়াম থাকে, 97% ক্যালসিয়াম থাকে। তাহলে অস্থিমজ্জার রংটা কেমন হয়? লাল বর্ণের হয়, তাই না? কিসের মতো লাল? একদম ইটের মতো লাল হচ্ছে। তাহলে কিসের মতো হচ্ছে? ইটের মতো লাল বর্ণের হচ্ছে। এটা গেল। এরপর আসো স্ট্রনসিয়াম। এটাও কি হবে? একদম টকটকে লাল। এটা তো কি আর আছে, তার মানে কি? টকটকে লাল হবে। বেরিয়াম, তো এটা কিসের মতো হবে? কাঁচা আপেলের মতো। এর শেষে কি আছে? এ আছে, তাহলে কি মনে রাখবো? এটা আপেলের মতো। কিসের মতো? কাঁচা আপেলের মতো। রেডিয়াম, রেড, রেডিয়াম কি? রেড, তার মানে কি বলতে পারতেছি? লাল বর্ণের হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা জাস্ট একটু মনে রাখবা। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে দেখো শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণের কোনটা আসতেছে আমার এখানে? ক্যালসিয়াম 2+। আরো দুইটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুইটা কি শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। কোশ্চেনের মধ্যে নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না? ওকে, সো এই জিনিসগুলো একটু মনে রাখবা। একটা কপারটা বাকি আছে। কপার, কপার হচ্ছে কি? নীলাভ সবুজ। কপার হচ্ছে নীলাভ সবুজ বর্ণের। শেষ। আচ্ছা, পরের কোশ্চেনে চলো। এটা সেরা বাংলা 18-19 আসছে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটা? তাহলে দেখো ক্লোরিন, ক্লোরিন দেখি আমরা কি আসবে? নিয়ন পর্যন্ত ঠিক আছে, তারপর কি যাবে আমাদের? তোমার 3s2 3p5, 3s2 3p5 কোথায় আছে? এই যে 3s2 3p5, ইজি। ইলেকট্রন বিন্যাস এগুলো সবাই পারবা, 15-16তে আসছে। তারপর আসো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন অঞ্চলে লাইম্যান সিরিজে উদ্ভব হচ্ছে? তো লাইম্যান কোথায়? লাইম্যানে কি থাকবে তোমার বলো? লাইম্যানে থাকবে হচ্ছে তোমার কি? মূলত ইউভি রশ্মি। তারপর বামারে থাকবে দৃশ্যমান, বাকিগুলোতে অবলোহিত। তাহলে ইউভি মানে কি? অতিবেগুনি। এটা কোথায় আসছে? সেরা বাংলা 15-16তে আসছে। তারপর আসো ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। 1s2 কত? 24, 2s2 2p6, 3s2 3p6, 4s1 3d5। তাহলে দেখো আমরা যদি তৃতীয় শক্তি স্তরের কথা হিসাব করি তাহলে কয়টা আছে? এই যে প্রথমে আছে কি? 2টা। দেখো হিসাব করো, প্রথমে আছে 2টা, প্লাস পিতে আছে কয়টা? 6টা, প্লাস ডিতে আছে কয়টা? 5টা। 5 হচ্ছে 11 আর 2 কয়টা? 13টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে আমাদের? 13টা আছে। এটা শেরে বাংলা 14-15তে আসছে। হিসাবটা বুঝছো? কারণ এটাতে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা যায়। 4s এ 2টা না থেকে তোমার কোথায় চলে যাচ্ছে? 3d তে একটা চলে যাচ্ছে, এবং 3d তে তখন 4টা জায়গায় 5টা হয়ে যাচ্ছে। দ্যাটস ইট, আর কিছুই না, জাস্ট স্থিতিশীলতার জন্য। ইলেকট্রন স্থানান্তর ও ভাগাভাগির মূলনীতি হলো হুন্ডের নীতি? হবে না। পলিইথানল 2n2 এগুলো কিচ্ছু হবে না। ইলেকট্রন স্থানান্তর ও ভাগাভাগির মূলনীতি হচ্ছে কি? অক্টেট নীতি। শেরে বাংলা 14-15তে আসছে। ওকে, চলো আমরা এখন সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে চলে যাই। তার আগে একটু দেখি যে আমাদের রেকর্ডটা ঠিকঠাক আছে কিনা। মাশাআল্লাহ 1 ঘন্টা 28 মিনিট। আমি চেষ্টা করতেছি একটু দ্রুত শেষ করার জন্য, কারণ যেহেতু রেকর্ডের সিরিজ। তবে তোমরা চেষ্টা করবা ফুল সিরিজটাই কমপ্লিট করার। ইনশাআল্লাহ অনেক কিছু তোমরা ক্লিয়ার হয়ে যাবা। অনেকগুলো টপিক অলরেডি তোমরা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু, তাই না? আচ্ছা, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি চলো। নিচের বিক্রিয়ায় কোনটি, কি বলছে? নিচের বিক্রিয়ায় কোনটি ওয়াই হবে? তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম দেওয়া আছে, ম্যাগনেসিয়াম থেকে এক্স হয়েছে, এবং এখানে কি হয়েছে? বিটা এমিশন হয়েছে, মানে কি? বিটা নির্গমন হয়েছে, বিটা কণা নির্গমন হয়েছে। এখানে কি আলফা কণা নির্গমন হয়েছে, হওয়ার পর ওয়াইটা আসছে। তার মানে আমাদের বলছে কি আলটিমেটলি আমার ওয়াইটা আসলে এখানে আমাদের কি হবে? তাহলে আলটিমেটলি ওয়াইটা কি হবে? দেখো, তাহলে আমরা মনে রাখবো হচ্ছে, দেখো আলফা কণা, আর এটা কি বিটা কণা, আর এটা কি গামা কণা। আমরা যদি এর সংকেতগুলো দেখি, আলফা কণার সংকেতটা কি? হিলিয়াম, হিলিয়াম, ভর 4, প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা কি তোমার এখানে কি +2 হবে, অর্থাৎ ইলেকট্রন 0 হবে। বিটার ক্ষেত্রে মনে রাখবা, বিটার ক্ষেত্রে ভর 0 বাট প্রোটন সংখ্যা -1। গামার ক্ষেত্রে হচ্ছে কি সবকিছু 0 0। ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখবো যখন কোন একটা থেকে বিটা কণা নির্গত হবে তখন কি এটার ভর 4টা কমে যাবে, পারমাণবিক সংখ্যা 2টা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি এটা আলফা কণা নির্গমন হইলে, যদি বিটা কণা নির্গমন হয় তাহলে ভর সংখ্যা সেম থাকবে, বাট প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, কারণ এখানে -1 আছে। বাট গামা কণা নির্গমন হইলে কোনো কিছু চেঞ্জ আসবে না।
তাহলে দেখো এখানে কি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ছিল না, তাহলে এক্স আমাদের কি হবে, এক্স হবে হচ্ছে যেহেতু বিটা কণা নির্গমন হয়েছে, তার মানে দেখো ভর সংখ্যা আমাদের সেম থাকবে, এখানে ম্যাগনেসিয়াম 24 ভর সেম থাকবে, বাট পারমাণবিক সংখ্যা একটা বাড়বে, তার মানে কত এখানে 13 হবে। আবার যখন তোমার গামা কণা নির্গমন হবে, দেখো এমিশন অফ বিটারে, তাহলে গামা কণা যখন নির্গমন হবে তখন কি আমার এখানে কোনো চেঞ্জ হবে, বলো চেঞ্জ হবে কি হবে না? তাহলে আমাদের কি হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, মানে এটা তো ম্যাগনেসিয়াম হবে না, সরি এখানে কি হবে অ্যালুমিনিয়াম হবে মূলত, যেহেতু পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়েছে অ্যালুমিনিয়াম, তার মানে এখানে কি হচ্ছে আলটিমেটলি অ্যালুমিনিয়াম 2413। এটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19 সেশন আসছে। তাহলে আমাদের কি হচ্ছে তোমার আলটিমেটলি ধরো কি আসছে 2413, এই যে এটা হচ্ছে বি নাম্বার, সরি এটা বি নাম্বার না সি নাম্বার হচ্ছে। তাহলে সবাই বুঝছো এটা আশা করি না, ইজি একদম। তাহলে প্রথমত আমাদের বিটা এমিশন হয়েছে এবং কি ফাইনালি আলফা এমিশন হয়েছে, তার মানে কি আলটিমেটলি দেখো এখানে তুই একটা দিয়ে বলতে পারতেছ, যেহেতু বিটা এমিশন হয়েছে তার মানে কি এখানে ভর সংখ্যা কোনো চেঞ্জ আসবে না, গামা এমিশন হয়েছে তার মানে আলটিমেটলি ভরের কোনো চেঞ্জই আসতেছে না, সো ভর সংখ্যা এখানে 24 আছে, এখানে 24 আছে, ফাইনাল অ্যান্সার এটাই, সি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। ওকে, তো ভেদন ক্ষমতা যদি কখনো আসে যে এগুলো ভেদন ক্ষমতা কি, কোনটার ভেদন ক্ষমতা কতটুকু, একটু জাস্ট থিওরি পড়ায় দিই। তো ভেদন ক্ষমতা এইটাকে যদি তুমি 1 ধরো, তাহলে এইটাকে ধরতে হবে কত জানো 1000, আর এইটা কত জানো 10,000 গুণ, বুঝছো? আর আয়নায়ন ক্ষমতার একটা আছে, সেটা হচ্ছে কি আয়নায়ন ক্ষমতা। তো আয়নায়ন ক্ষমতা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে কি সব থেকে বেশি, এটা হচ্ছে কি মাঝারি, এবং এটা হচ্ছে কি সব থেকে কম, বুঝছো? তাহলে আমরা এই দুইটা জিনিস একটু মনে রাখবো, এগুলো থিওরির জন্য, বাট মেইনলি এই জিনিসটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, তোমরা তেজস্ক্রিয়তা যে ক্ষরণগুলো আছে বা নিঃসরণটা আছে এটা তোমরা এখান থেকে শিখে ফেলবা। ওকে, এখন আসো নিচের কোনটি কম্পোজিট কণিকা? সাধারণত পরমাণুর কণিকা 3 প্রকার থাকে, পরমাণুর কণিকা 3 প্রকার। প্রথমত আসো স্থায়ী কণিকা, যেটা অলওয়েজ থাকবে, যেমন কি স্থায়ী কণিকা কি কি আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরপর আসে কি কম্পোজিট কণিকা, একটু ভারী টাইপের হয় কম্পোজিট। তাহলে কম্পোজিট কে কে, আলফা কণা এবং কি ডিউটেরন কণা, আলফা ডিউটেরন, ডিউটেরনের সংখ্যাটা কি, এটা হচ্ছে কি ডিউটেরনের সংখ্যা, ঠিক আছে, আলফা এবং কি ডিউটেরন থাকতেছে। আর বাকি যা আছে সব কি অস্থায়ী, বাকি যা আছে সবই হচ্ছে কি অস্থায়ী, যেমন পজিট্রন, নিউট্রন, মেসন, তারপর হচ্ছে ধরো তোমার নিউট্রিনো, তো এই জিনিস, সরি নিউট্রন না, মানে নিউট্রনই আর কি, নিউট্রন তো আর হবে না। তাহলে এই যে পজিট্রন, মেসন, নিউট্রিনো, এই জিনিসগুলো যেগুলো আছে, বোসন কণা, হ্যাঁ গ্লুয়ন কণা, এগুলো হচ্ছে তোমার কি সাধারণত অস্থায়ী কণিকা। তাহলে দেখো আমাদের কম্পোজিট কণিকা চাইছেন, তো কি হবে আলফা এবং ডিউটেরন কণা, এটা শেরে বাংলা 18-19 আসছে, ক্লিয়ার? তাহলে মৌলিক কণিকা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এখন আসো কোন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ, কোন উপশক্তি স্তরে, আচ্ছা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, দেখো কি বলছে, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি মনে রাখবা, 2 × 2l+1, এটা হচ্ছে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর 2l+1 যেটা আছে সেটা হচ্ছে তোমার কি অরবিটাল সংখ্যা, বুঝাইতে পারছি, সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা। আমি একটা টাইপ তোমাদের ক্লিয়ার করে দিই, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, এটা একটু আমি ক্লিয়ার করে দিই। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি হয়, মূলত একটা ইলেকট্রনের অবস্থান স্পেসিফাইড করা হয়, 4 প্রকার। একটা হচ্ছে প্রধান, যেটা আবিষ্কার করেছেন কি বোর্ড, আরেকটা হচ্ছে তোমার কি সহকারী বা এজিমুথাম, যেটা আবিষ্কার করেছেন কি সামারফিল্ড, আরেকটা হচ্ছে তোমার কি ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটা আবিষ্কার করেছেন কি জিম্যান, তারপর কি আরেকটা হচ্ছে তোমার লাস্টে হচ্ছে তোমার কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা আবিষ্কার করেছেন কি গোল্ড স্মিথ, ঠিক আছে, এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। ওকে, তাহলে প্রথমত মনে রাখবো আমরা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এরপর কি সহকারী কোয়ান্টাম সংখ্যা l। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হতে পারে 1 2 3 ব্লা ব্লা ব্লা, যেটি ইচ্ছে হতে পারে। এখানে টোটাল অরবিটাল সংখ্যা আমরা কি দিয়ে নির্ণয় করি, প্রধান কোয়ান্টামের ক্ষেত্রে অরবিটাল কি দিয়ে নির্ণয় করি n² দিয়ে, আর ইলেকট্রন সংখ্যা 2n² দিয়ে নির্ণয় করি। ওকে, আচ্ছা, আর সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা কিভাবে নির্ণয় করি, তোমার 0 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করি আমরা। আর এমটা হচ্ছে কি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজটা কি, উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে, এটা কি করে উপশক্তি স্তরের আকৃতি মূলত প্রকাশ করে, যেমন আমরা বলি কি sp-df, ওগুলো আকৃতি আমরা একটু আগে পড়ে আসছি, তাই না। এটা কি করে, সাধারণত অরবিটালের সংখ্যা, অরবিটাল সংখ্যা নির্ণয় করে কি m দ্বারা।
এম এর মানটা কি হবে সাধারণত হচ্ছে কি মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। এস এটা কি করতেছে ইলেকট্রনের ঘূর্ণন দিক, ইলেকট্রনের ঘূর্ণন দিক। যেহেতু একটা অরবিটালের মধ্যে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা যদি ক্লকওয়াইজ হয় আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে দুটো বিপরীত দিকে ঘূর্ণন হবে, একটাকে প্লাস হাফ আর একটাকে আমরা মাইনাস হাফ ধরি, তাহলে এটা কি হতে পারে +1/2 বা -1/2। ওকে, তো আমরা চলো একটু মানে আমরা একটা এক্সপ্লেনেশন করে ফেলি, মানে একটা এক্সপেরিমেন্ট করে ফেলি। এন ধরো এন এর মান আমরা কি দিলাম 4 দিলাম, তাহলে এখানে এল এর মানটা কি হবে যেহেতু 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে কি হবে 1 2 3 পর্যন্ত হবে। এম এর মান কি হবে -l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত, তাহলে কি হবে এখানে 0 হবে, এখানে কত হবে -1 0 +1, এখানে কি হবে -2 -1 0 +1 +2, এটাতে কি হবে -3 -2 -1 0 +1 এবং কি ফাইনালি +2 n +3। ওকে, তো এই জিনিসগুলো বুঝছো আশা করি। তাহলে আমরা মূলত অরবিটাল সংখ্যাটা কি দিয়ে নির্ণয় করি জানো, এই যে এখান দিয়ে। তাহলে এইটার মধ্যে কয়টা অরবিটাল আছে একটা, এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা, এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে কয়টা 7টা অরবিটাল আছে, বুঝাইতে পারছি। এন্ড ফাইনালি হচ্ছে আমরা এস স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে কি হবে +-1/2, একটা প্লাস হাফ হলে একটা মাইনাস হাফ, এখানে কি হবে 3 × +-1/2, যেহেতু 3টে অরবিটাল তার মানে কি 6টি ইলেকট্রন, এইজন্য কি 3 × +-1/2, এখানে কি হবে 5 × +-1/2, এখানে কি হবে 7 × +-1/2। তো এই হচ্ছে কি মোটামুটি আমাদের এই জিনিসগুলা। সো এখান থেকে কিছু কোশ্চেন আসে যে নিচের কোন অরবিটালটি সম্ভব নয় বা নিচের কোনটি সম্ভব নয় এরকম আসতে পারে, বা নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়, তখন তোমরা এইটা অ্যাপ্লাই করে তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? তো আমাদের কোয়ান্টাম সংখ্যা এখান থেকে আমরা কি করলাম ক্লিয়ার করে ফেলছি। তাহলে আমাদের পরের কোশ্চেনে চলে যাই। শক্তির বিবেচনায় অরবিটালে কোন ক্রমটি সঠিক? তাহলে দেখো প্রথমে আসো 4s 3s 4p, 4s এর শক্তি কত 4 + 0 4, 3s এর কত 3, তাহলে আমরা কি জানি নিম্ন থেকে অলওয়েজ কি মনে রাখবো আউটবাউন্ড নীতি। এখানে কি জার্মান রসায়নবিদ আউফবাউ নীতি অ্যাপ্লাই হয়েছে, তাহলে আউফবাউ নীতিতে কি আমরা মনে রাখবো অলওয়েজ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। তাহলে এটা হবে না, এখানে শক্তি দেখো 4 + 0, যেহেতু s এর ভ্যালু কত, s এর জন্য l এর মান কত 0, তাহলে 4 + 0 4, আর d এর জন্য l এর মান কত 2, তাহলে এখানে কত হবে 5, এখানে কত হচ্ছে 4, p এর জন্য l এর মান কত 1, তাহলে এখানে কত আসছে দেখো 4 5, তারপর কত আসছে এখানে 4 আর 1 5। এখন এখানে খেয়াল করো যে ভাইয়া দুইটাই তো আমার সমান আসতেছে, তাহলে আমরা এখান থেকে একটা স্টার মার্ক দিয়ে মনে রাখবো, যখন উপশক্তি স্তরের শক্তিমান সমান হলে, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, হ্যাঁ মাঝে মাঝে আসে, যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট, n এর মান ছোট, তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সিম্পল তাই না? তাহলে আমাদের দেখো এখানে 3d এবং 4p দুইটারই কি হয়েছে শক্তিমান সমান হয়েছে, বাট এখানে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা কত 3, আর এটা তো এমনিতেই ছোট 4s, যেহেতু এটার মানেই 4, এটা এমনিই ছোট, বাট এই দুইটা যেহেতু 4 হয়ে গেছে, সরি 5 হয়ে গেছে, এটা কত 3, এটা কত 4, তাহলে শক্তিমান সমান হলে কি 3d থেকে 4p তে যাবে, কারণ যেহেতু এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট, এটা বড়। অ্যান্সার কি হচ্ছে এটা, বাকিগুলো আমাদের দেখার দরকারও পড়তেছে না। সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে এটা কত আসছে সিলেট এগ্রি 16-17 আসছে। এখন আসো কি বলছে ইএসইউ এককে ইলেকট্রনের চার্জ কত, ইএসইউ এককে ইলেকট্রনের চার্জ কত, আমরা এটাতে পরে আসতেছি, টপিকটা একটু ক্লিয়ার করি নাকি বলো, একটু সময় নিয়ে করো বাট টপিকগুলো ক্লিয়ার হোক। দেখো আমরা একটু চার্টটা পড়ে ফেলি নাকি, পরমাণুর যে চার্টটা আছে সেটা পড়ে ফেলি। এখানে দিব হচ্ছে আমরা প্রোটন নিউট্রন ইলেকট্রন, ঠিক আছে। তো ফার্স্টে ধরো হচ্ছে আমরা এগুলার আবিষ্কারক দেখলাম, তারপর ধরো আমরা এগুলার
চার্জ দেখলাম, তারপর ধরলাম রেগুলার, ভরটা দেখলাম, তাই না? তো এই জিনিসটা আমরা কি করতে পারি, দেখতে পারি। চলো, তো ফার্স্টে যদি আসো, এখানে হচ্ছে তোমার কি প্রোটন, এখানে হচ্ছে নিউট্রন, এখানে হচ্ছে ইলেকট্রন। প্রোটন কে আবিষ্কার করেছেন, নিউট্রন কে আবিষ্কার করেছেন এবং ইলেকট্রন কে আবিষ্কার করেছেন। দেখো, ইলেকট্রন আবিষ্কার করেছেন কে জানো, থমসন। ঠিক আছে, থমসনের কি প্লাম পুডিং মডেল দ্বারা। নিউট্রন কে আবিষ্কার করেছেন, চ্যাডউইক। এবং ফাইনালি প্রোটনটাকে আবিষ্কার করেছেন, এটা হচ্ছে তোমার কি রাদারফোর্ড। আচ্ছা, তাহলে এখন আসো এদের চার্জটা একটু দেখি। চার্জ, এদের চার্জ নরমালি কি, প্রোটনটা কি হচ্ছে পজিটিভ, নিউট্রনটা নিউট্রাল এবং ইলেকট্রনটা নেগেটিভ হচ্ছে। বাট আমরা মনে রাখবো কি 1 পয়েন্ট, দেখো একটু দেখি, আমরা মনে রাখবো প্লাস 1.6 যখন কুলম্বে দেখবো, প্লাস কুলম্বে যখন দেখবো তখন কি প্লাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, এটা কুলম্বের ক্ষেত্রে। আর নিউট্রনের ক্ষেত্রে কি হবে, পুরোটাই 0 হবে। আর ইলেকট্রনের ক্ষেত্রে জাস্ট মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, মানে চার্জের মানটা সমানই, বাট এখানে জাস্ট 19 হবে। এখন তুমি যদি কুলম্বটাকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে নিয়ে যাও, আমাদের অপশনে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ছিল, তাহলে আমরা মনে রাখবো যে 1 কুলম্ব সমান 2.999, বা আমরা এটাকে 3 বলতে পারি, ইন্টু 10⁹ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ, বা আমরা এটাকে 3 হিসেবে ধরলাম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, জাস্ট 3 যদি হিসাব করি তাহলে কত, 3 × 48 অর্থাৎ কি 4.8 ইন্টু 10 ইনভার্স 9, এটার সাথে যদি আমরা কি করি, এখানে করি, তাহলে আমার কত আসতেছে 10 ইনভার্স 10, কত আসতেছে 10 ইনভার্স 10 ইএসইউ। তাহলে এখানে কত আসবে আমার মাইনাস 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ। ভরের ক্ষেত্রে আসো, প্রোটনের ভর কত 1.673 ইন্টু 10 ইনভার্স 27 কি হবে, গ্রাম হবে। যদি 27 কেজি হবে। যদি গ্রামের কথা বলতো তাহলে কি ইনভার্স মানে 24 কি হতো তোমার, গ্রাম হইতো, ইনভার্স 24। তাহলে নিউট্রনটা কত, জাস্ট 1.675 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। আর এটা কি 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এই তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো জাস্ট জানবো। এন্ড ফাইনালি মনে রাখবো, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে নিউট্রন এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে ইলেকট্রন দ্বারা প্রকাশ করা হচ্ছে। সো আমাদের চারটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা আবিষ্কারক প্রোটনকে আবিষ্কার করেছেন রাদারফোর্ড, নিউট্রনকে আবিষ্কার করেছেন চ্যাডউইক, ইলেকট্রন হচ্ছে কি থমসন। ওকে, সো আমাদের যে কোয়েশ্চেন ছিল, এই যে দেখো -4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ, বুঝছো, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ মানে কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ক্লিয়ার? তো আশা রাখি তোমরা এটা সবাই বুঝছো। পরে আসো, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি, আমাদের সিলেট এগ্রিকালচার শেষ। এখন আমরা এটাতে চলে সিভাসুতে, বেশি কোয়েশ্চেন আর নাই। গ্রুপ 3 ক্ষারকীয় মূলকের গ্রুপ বিকারক কোনটি? আচ্ছা, সো দেখো আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোথায় পেয়েছি, এবং কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে এটা হয়ে গেল। ক্লিয়ার? এটা বেশি কঠিন না, জাস্ট আয়ন সন্তরণ দেখলেই হয়। মৌলের পারমাণবিক ওজন সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাহলে পারমাণবিক ওজন সমান বলছে মানে কি ভর সমান, তাহলে আমরা কি বলতে পারতেছি, এটাকে আইসো বার বলতেছি। এটা সিভাসো 17-18 আসছে। তারপর আসে দেখে নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যাগুলো দ্বারা 4f অরবিটাল বোঝাচ্ছে। তাহলে দেখো আমরা কি বলতেছি, 4f এর জন্য আমাদের n এর মান কত হবে 4, এবং l এর মান কত হবে বলো তো দেখি, l এর মান হবে কত 3, তাই না? তাহলে দেখো n এর মান 4, l এর মান 3, এটা সিভাসো 17-18 আসছে। একদম ডাল ভাতের কোশ্চেন এগুলো। পরে চলো দেখি আমাদের পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এক প্রকার কি, আমরা কি বলছিলাম যে অধিক পাকা, অধিশোষণ, তাই না? অধিক পাকা মানে কি কলাম ক্রোমাটোগ্রাফি এন্ড হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। তাহলে পাতলা স্তরটা কি হচ্ছে আমার এখানে বলো, আমার পাতলা স্তরটা কি হচ্ছে এখানে অধিক পাকা, পাতলা স্তরটা কি হচ্ছে আমার অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। সিভাসো 15-16 আসছে। ওকে, তারপর আসো দেখি অ্যামোনিয়াম প্লাস আয়নে নিউট্রন সংখ্যা কয়টি, কি বলছে অ্যামোনিয়াম প্লাস আয়নে নিউট্রন সংখ্যা কয়টি। এখানে
এটা খুবই ইজি, বাট স্টুডেন্টরা মিস্টেক করবে কি জানো, ম্যাক্সিমাম দেখো কি নির্ণয় করবে, নাইট্রোজেনের জন্য কত আছে 7, হাইড্রোজেনের জন্য 1 × 4, তারপর কি মাইনাস, এটা কি 1, তাই না, -1 হবে। ওকে, তাহলে কি হবে এখানে 7 × 4 11 -1 10, 10 কি আছে, হ্যাঁ 10টা গেল, হইছে হইছে, এটা হবে না, এটা ভুল। ম্যাক্সিমাম এই সহজ কোশ্চেনটা ভুল করবে এইভাবে। এটা অ্যান্সার কি দেখো, আমাকে চাইছে কি আগে বুঝতে হবে নিউট্রন সংখ্যা, কোশ্চেন ভালো করে পড়বা, আগে কোশ্চেন এভাবে পড়তে হবে। তো নিউট্রন সংখ্যা দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে নিউট্রন কয়টা, ভর সংখ্যা 14, পারমাণবিক সংখ্যা 7, তাহলে নিউট্রন কয়টা 7টা। জীবনে কি শুনছো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন আছে, হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, তাহলে কি হবে হাইড্রোজেনের একটা 0 হবে। আর চার্জ কেন হয়, ইলেকট্রন আদান বা প্রদানের মাধ্যমে, নিউট্রন আদান প্রদানের মাধ্যমে হয় না, তাহলে আমাদের কি হবে আলটিমেটলি 7 হবে आंसर হবে 7। সো এই কোশ্চেনগুলো ইজি, মানে স্টুডেন্টরা কি জানো, যারা এই ধরনের কোশ্চেনগুলো মিস্টেক করবে না, ইজি কোশ্চেন, একটু জাস্ট মানে কেয়ারলেস হওয়ার জন্য এই কোশ্চেনগুলো মিস্টেক করে আসো তোমরা। তো এগুলা কেয়ারলেস হওয়া যাবে না, একদম ঠান্ডা মাথায় প্রত্যেকটা কোশ্চেন পড়া লাগবে, পড়ে প্রত্যেকটা অপশন ভালো করে দেখা লাগবে, দেন আনসার করতে হবে, ঠিক আছে। তো কেয়ারলেস হয়ে রাখো কখনো। দেন আসো, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে, C++ 14-15 আসছে। দেখো তাহলে আমরা পটাশিয়াম 19 এর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। আমরা তো এমনিতে জানি লি না কে, পটাশিয়াম তো 1 নম্বর গ্রুপে, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কি, অবভিয়াসলি 1 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস কি ns1, মানে কি 4s এ প্রবেশ করবে, ইজি আছে একদম, তাই না। যেহেতু কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম 4 নাম্বার গ্রুপ, মানে 4 নাম্বার ই থাকবে আর কি, শক্তি স্তরে প্রবেশ করবে 4s। ওকে, আয়রন 2+ আয়নের শেষ ইলেকট্রন স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে। দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা নরমালি করি, আয়রন কত 26, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কি হবে আর্গন, তারপরে কি থাকে তোমার ধরো নরমাল আর্গনেরটা কি থাকে, মানে আয়রনেরটা 4s2 3d6, এটা হচ্ছে কি নরমাল। যখন আমার আয়রন 2+ হবে তখন কি ইলেকট্রন চলে যাবে, বাট ইলেকট্রন গুলো কোথা থেকে যাবে, 4s থেকে যাবে। অনেকেই 3d থেকে নিয়ে যাও না, 3d তে ইলেকট্রন পরে প্রবেশ করছে, বাট উচ্চ শক্তি স্তর থেকে বা সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে আগে, তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা 4s, 4 নম্বর শক্তি স্তর, তাহলে এখান থেকে আগে যাবে, যাওয়ার পর আলটিমেটলি 3d6 থাকবে। এখন চলো আমরা 3d এর একটু ইটা করি, 3d টা একটু আঁকি, চলো d, তাই না, d তে কয়টা থাকবে 5টা, একটা 2টা 3টা 4টা 5টা। তাহলে প্রথমে আসো dxy dyz dzx, যদি এগুলো লাগবে না তোমার, মানে এখন এখানে তো তোমার কোনো দরকার নেই, বাট আমি দেখাই দিচ্ছি। তাহলে হুন্ডের নীতি অনুসারে মনে রাখবা ইলেকট্রন গুলা আগে একটা একটা করে সবাইকে দিবে, তারপরে বাকি থাকলে আবার বাম পাশ থেকে শুরু করবে। তাহলে ধরো +12, এই যে প্লাস, এই যে কয়টা গেল বলো, কয়টা গেল 5টা গেল, আরেকটা বাকি আছে, এই আরেকটা নিচে আসছে। তাহলে সবগুলো উপরগুলোকে +12 ধরলে এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস, আমরা তো জানি স্পিনের ক্ষেত্রে এটা প্লাস হলে এটা মাইনাস হবে, তাহলে -12 কোথায় আছে, এই যে -12। প্রথমে উপরেরটাকে আমরা ম্যাক্সিমাম কি ধরবো প্লাস ধরবো, আর নিচেরটাকে আমরা মাইনাস ধরবো, বুঝছো, তাহলে এটা কি আছে -12 এ আছে। ওকে, তারপর আসো দেখি C++ 13-14, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মি বিকিরণে, তাহলে তুমি যদি বিটাটাকে কি করো বিকিরণ করো তাহলে কি বৃদ্ধি পায়, যেহেতু আমরা কি জানি বিটার মধ্যে কি আছে, আমরা একটু আগে দেখছি 0 -1, তাহলে আমরা কি বলছিলাম যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এটা C++ 11-12 সেশনে আসছে। পরের কোশ্চেনটা দেখো, আচ্ছা C++ আমাদের শেষ। এখন আমরা যাব হচ্ছে কোথায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসছে আমরা সেইগুলো দেখি, চলো। আচ্ছা ফার্স্টে আসো, নিম্নের কোনটি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 18-19 আসছে, তাহলে চলো আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা করি। জিঙ্ক কি আছে 30, আর্গন 4s2 3d10, আর্গনে কয়টা 18টা, 18 2 কত 20, 20 আর 10 30, তাহলে 4s2 3d10, 4s2 3d10, এই যে 3d10 4s2। ওকে, জিঙ্ক এবং কি স্ক্যান্ডিয়াম এই দুইটা কিন্তু অবস্থান্তর হয় না, এটা একটু মনে রাখবা, বাট ওইটা আমরা এই চ্যাপ্টারে না, আমরা মৌলের পর্যাবৃত্ততে করব কি। তারপর আসো কোনটি পানিতে অদ্রবণীয়, আচ্ছা এইটা হচ্ছে কোথায়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির
17-18 সেশনে আসছে। দেখো তো কোনটি পানিতে দ্রবণীয় হবে বা হবে সেটা আমরা একটু দেখাই। সাধারণত মনে রাখবা ক্ষার ধাতু যে কার্বনের দ্রবণগুলো থাকে সেগুলো হচ্ছে কি দ্রবণীয়। তাহলে আমরা মনে রাখবো কি ক্ষার ধাতুর কার্বনেট এগুলা কি থাকে দ্রবণীয়। আর মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে কার্বনেটটা দ্রবণীয় হয় না, মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে বাইকার্বনেটটা দ্রবণীয় হয়। তাহলে যদি মৃৎক্ষার বলে তাহলে সেখানে কি হবে বাইকার্বনেট মানে কি HCO3, এইটা হবে গিয়ে তোমার দ্রবণীয়। ঠিক আছে, তাহলে মৃৎক্ষারের কোনো কার্বনেট আছে, এই যে মৃৎক্ষার, দেখো এইটা কি ক্ষার ধাতু তার মানে এটা দ্রবণীয় হবে। তাহলে মৃৎক্ষারের কোনো বাইকার্বনেট আছে, এই যে মৃৎক্ষারের, এটা কি মৃৎক্ষারের ক্ষেত্রে কি বলছিলাম বাইকার্বনেট লাগবে, বাট মৃৎক্ষারের ক্ষেত্রে কি ডিরেক্টলি কার্বনেট আছে। তাহলে আমরা মৃৎক্ষার কোনটা বলি, গ্রুপ নাম্বার 2 তে বিরিয়ানি, মোগলাই, কাবাব। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, এগুলো হচ্ছে কি 2 নম্বর গ্রুপ। তাহলে আমরা বলতে পারতেছি কি এটা হবে, বুঝছো? ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি সাধারণত পানিতে অদ্রবণীয় হচ্ছে, এটা বাকিগুলো এমনিতে হচ্ছে। ওকে, এরপর আসো দেখি জাল টাকার শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হচ্ছে, ইউভি রশ্মি। এটা আমরা অলরেডি অনেক দেখে আসছি, ইজি আছে এগুলা। নেক্সট আসো, দুইটি ভিন্ন স্ফুটনাঙ্ক তরল পদার্থের মিশ্রণকে আলাদা করে প্রক্রিয়াকে কি বলা হচ্ছে। যখন দুইটা ভিন্ন স্ফুটনাঙ্ক আসবে তখন এটা কি হবে আংশিক পাতন, যেটাতে কি টেম্পারেচার লাগে কত 40 ডিগ্রি সেলসিয়াসের কম, এটা হচ্ছে আংশিক পাতন, বুঝছো? তাহলে কি হবে আংশিক পাতন হবে, ঊর্ধ্বপাতন আমরা শিখে ফেলছি। আচ্ছা, এরপর আসলে ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হচ্ছে কোনটা। আমরা একটু আগে দেখছি যে রেডনটা কি হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহার হচ্ছে। হিলিয়ামটা কিসে ব্যবহার করা হচ্ছে, আমরা এটা মূলত মৌলের পর্যায়ের ভিত্তিতে পড়ি। হিলিয়ামটা হচ্ছে কি সাধারণত ডুবুরি যারা থাকে তারা যখন সমুদ্রের নিচে যায় তখন কি তাদের যে সিলিন্ডারটা থাকে, সিলিন্ডারটা ওইটার মধ্যে 80% থাকে হিলিয়াম, বাকি 20% থাকে হচ্ছে তোমার অক্সিজেন। কেন বেশি হিলিয়াম থাকে, কারণ এটা তাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, অর্থাৎ নিচে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা গেল, যে কোনো কিছু হতে পারে, তখন যাতে তাকে ভাসিয়ে নিয়ে আসতে পারে। কারণ হিলিয়ামটা কি খুবই হালকা গ্যাস এবং যেটা হাইড্রোজেনের তুলনায় 92% বেলুন উত্তোলন ক্ষমতা থাকে। ওকে, নিয়নটা কি, নিয়ন যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকে সেটা মূলত হচ্ছে কি, ধরো নিয়ন আলো মানে স্ট্রিট লাইটে, জাহাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হচ্ছে, আর্গন ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে কি ব্যবহার করা হচ্ছে। রেডনটা তো আমরা দেখলাম একটু আগে। কালি থেকে বিশুদ্ধ পানি পাওয়ার সঠিক পদ্ধতি কোনটা, ক্রোমাটোগ্রাফি। কালি থেকে বিশুদ্ধ পানি পাবো, এটা কি ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। শেষ, পিএসটিও 16-17। আলহামদুলিল্লাহ। ওকে, সো ফাইনালি আমরা গুণগত রসায়ন রেকর্ড করে কমপ্লিট করলাম। আমি আমার অনেক অসুস্থ অবস্থায় আমি রেকর্ড করতেছি, আজকে সকালে রেকর্ড শুরু করলাম মূলত। আজকে কয় তারিখ একটু দেখি তো, আজকে হচ্ছে মানে 26 তারিখ, তো 11টা বাজে, 9টার দিকে মনে শুরু করছিলাম বা যাই হোক। তো 25 তারিখ আমি বেড থেকে উঠতে পারি না, মেইন কথা আমার যত ক্লাস ছিল সবকিছু বন্ধ করে খুবই খারাপ অবস্থা, বাট আজকে তারপরও রেকর্ড করলাম যাতে তোমাদের যাতে লেট না হয়, বুঝছো? এই জন্য মূলত তোমাদেরকে যাতে আমরা দ্রুত সময় সার্ভ করতে পারি, এই সিরিজগুলো যাতে খুব তাড়াতাড়ি দিতে পারি। এবং আমি জানি, পার্সোনালি আমি জানি, কারণ গতবারের স্টুডেন্টদেরকে যখন আমরা এই সিরিজটা প্রোভাইড করছিলাম, গতবারের গুলো এতটাও তোমার ভালো ছিল না। আমি যদি কম্পারিজন করি, সত্য কথা যেটা, গতবারে লুকিং ফর বাও নামে ছিল, তো লুকিং ফর বাওয়ার থেকে এবার লুকিং ফর এগ্রিটা মানে ফার ফার বেটার। এখানে ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, বাট এইটা যে করতে পারবা তোমরা, এই লেকচারটা যে কমপ্লিট করবা, তার অনেক কিছু ইনশাল্লাহ এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যেহেতু ক্লিয়ারই করাচ্ছি, একটা জিনিস বাদ রাখি কেন, দ্রাব্যতার গুণফলটা একটু ক্লিয়ার করে দিই। দ্রাব্যতার গুণফল, তো দ্রাব্যতার গুণফল কেএসপি। কেএসপি আমরা কি মনে রাখি, যে আমার উপর আমি, শর্টকাটটা একটু পড়াই দিই জাস্ট, আমার উপর আমি ইনটু তোমার উপর তুমি, এটা দিয়ে মনে রাখা। যেমন আমাদেরকে যদি বলা হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি কত, ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি কত, তাই না? আমি দুইটার ক্ষেত্রে নির্ণয় করলাম। তাহলে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে মনে রাখবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে এখানে, অ্যালুমিনিয়াম কয়টা একটা, আমার উপর আমি, ক্লোরিন কয়টা তিনটা, আমার উপর আমি, ইনটু এস টু দি পাওয়ার, আমি প্লাস তুমি, তাহলে কি আসতেছে আমার এখানে 3 কিউব 27 এস টু দি পাওয়ার 4। ক্যালসিয়াম ক্লোরাইড আসো, এটার ক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম একটা, আমার উপর আমি, ইনটু ক্লোরিন কয়টা দুইটা, তোমার উপর তুমি, ইনটু এস টু দি পাওয়ার 1 প্লাস 2 4 স্কোয়ার। দ্রাব্যতার গুণফল, যদি এখানে দ্রাব্যতার ভ্যালুটা দেওয়া থাকে জাস্ট বসাই দিবা, তাইলে হয়ে যাবে তোমাদের, বুঝছো? আচ্ছা, আরেকটা জায়গায় একটু ক্লিয়ার করে দেই, আমার মনে একটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেছিল সম্ভবত, অনেকগুলো কোশ্চেন সলভ তো হুট করে, সম্ভবত কোথায় জানি একটা, দাঁড়াও একটু জাস্ট সলভ করে দিচ্ছি।
ওকে, এইটা হচ্ছে তরল হবে। হ্যাঁ, এটা তরল হবে, এই যে পেপারটা এটা তরল হবে, এটা তরল হবে। বুঝাইতে পারছি? আর বাকি যা পড়াইছি ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা যথেষ্ট পরিমাণে কমন পাবে আল্লাহর রহমতে। জাস্ট ঠিকঠাক মতো এগুলো যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ বাকি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তো এই পর্যন্ত রইলো। আমরা নেক্সট ইনশাল্লাহ আমি কেমিস্ট্রিটা একটু আগে গোছানোর চেষ্টা করতেছি, কারণ ম্যাক্সিমামের কেমিস্ট্রিতে প্রবলেম থাকবে। কারণ তোমরা যারা স্টুডেন্ট আছো ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেটস, তো তোমাদের বায়োলজি ভালো ক্লিয়ার আছে, বাট কেমিস্ট্রিটা একটু প্রবলেম করে। তো মেডিকেলের জন্য তোমরা এগুলা ইউজ করতে পারো, এই সিরিজটাকে। মেডিকেল বলো, জাহাঙ্গীরনগর বলো, সব ভার্সিটির জন্য তোমরা ইনশাল্লাহ এটা কভার করতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এবং ক্লাসগুলো কেমন হচ্ছে এটা রিভিউ দিয়ে দিবা আমাদের গ্রুপে। আর আমাদের যে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স ফ্রিতে দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, এনরোল করে নাও। একদম ফ্রিতে এনরোল করবা, জাস্ট জয়েনটা করে নিবা, তাহলেই হবে। 1 তারিখ থেকে আমাদের ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম।